আর স্ক্রিন শেয়ারে কিছু প্রবলেম হচ্ছে স্যার? আমার এখানে দেখাচ্ছে যে আসলে আমার সিকিউরিটিতে অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে বলছে। সো সিস্টেম প্রেফারেন্সেস যে আমাকে সিকিউরিটি আপডেট করতে বলছে। I don't know. স্যার আমরা একটা স্ক্রিন শেয়ারে দেখি স্যার, স্ক্রিন দেখা যায় কিনা শেয়ার করি। তো আমার কাছে মনে হয় আমরা যদি একটু সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটাকে যদি আপনাদের মাধ্যমে দেখার চেষ্টা করতে পারি। সো ইনিশিয়ালি আমি বাই দিস টাইম আমি একটু দেখি যে সিস্টেমটা আমি আপডেট করতে পারি কিনা। তো কেউ যদি একটু স্ক্রিন শেয়ার করেন এবং আমাদেরকে একটু গাইড করেন যে আমি এনভিভো সফটওয়্যারটি যে প্রথম যে লিঙ্কটা দিয়েছি কিউএসআর ইন্টারন্যাশনালের ওখান থেকে আমি ডাউনলোড করেছি, আর পাশাপাশি রান অ্যাজ ডেট এই ফাইলটাকেও আমি ডাউনলোড করেছি এবং সফটওয়্যারটা একটা ট্রায়াল ভার্সনটা আমি ইনস্টল করতে চাচ্ছি এখন। সো জাস্ট যদি কেউ একটু ইনস্টলেশন প্রসেসটাকে আমরা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতে পারি। সো এনিওয়ান আমাদের এখানে যদি কেউ থাকেন স্ক্রিন শেয়ার করে আমরা যদি সফটওয়্যার ইনস্টলটা একটু দেখি। সুব্রত, আপনি কি ইনস্টল করেছেন? স্যার না, আমি এখন ইনস্টল করিনি স্যার, শেয়ার আচ্ছা। দিচ্ছি। আমি প্রথমে এটা So, আচ্ছা আনজিপ আমরা করবো। এখানে দেখতে পাচ্ছি যে এনভিভো 12 এবং রান অ্যাজ ডেট দুটো ফাইলই আমাদের কম্পিউটারে আমরা ডাউনলোড করেছি। সো এখন আমরা এনভিভো 12 যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করব অ্যাজ এ ট্রায়াল ভার্সন হিসাবে। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা এই প্রসেসটা যদি আমাদের সাথে যদি এখন কম্পিউটার থাকে আমরা এই প্রসেসটা সরাসরি একটু দেখে নিতে পারি বা আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে, ভিডিওটি দিয়েও আমরা দেখতে পাবো। খুবই নর্মাল একটা প্রসেস যে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব এবং তারপরে ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। আচ্ছা, এটা থাকবে স্যার, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। আছে থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু না থাকলেও ভালো, কোনো সমস্যা নেই। সো একটু ব্যাকে যে আমরা উঠিয়েও দিতে পারি যদি মনে করি। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক এগুলো আছে, থাকবে স্যার এগুলা? এনক্যাপচার থাকুক। এনক্যাপচার আমাদের দেখা গেল যে অনেক সময় আমরা যদি ফেসবুকের ডাটা নিয়ে কাজ করতে চাই, টুইটার ডাটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের এনক্যাপচার এই অপশনটি লাগতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনস্টল স্যার। ইনস্টল প্লিজ। আমরা একটু প্রসেসটা একটু ফলো করার চেষ্টা করি। আমাদের সবারই মোটামুটি কম্পিউটারের সামনেই আছে, আমরা যেহেতু যারা এখানে উপস্থিত আছি তারা সাথে সাথে যদি ইনস্টল প্রসেসটা যদি একটু শিখে নিই, পরবর্তীতে হয়তো ভিডিও দেখে শেখাটা হয়তো অনেকের জন্য একটু টাইম কমিটমেন্টের বিষয় থাকতে পারে। সো প্রসেসটার সাথে আমরা একটু আগাই। এখন লাঞ্চ এনভিও 12 আমরা পরে দিয়ে আমরা এটাকে ফিনিশ করি। আমরা লঞ্চ করতে
হ্যাঁ, লঞ্চ করতে চাই। ইয়েস, ফিনিশ। সো এখন আমরা ট্রায়াল এনভিভো 12 ফর 14 ডেজ এই অপশনটির পরে ক্লিক করে এনভিভো প্রো প্লাস, আমার কাছে মনে হয় প্লাসটাই আমাদের জন্য এপ্রোপ্রিয়েট, সো আমরা প্লাসের পরে ক্লিক করে আমরা এটা ইয়েস, এরপর আমরা নেক্সট দিই। আমরা অন্য জায়গায় চলে গিয়েছি মনে হয়। এটাতে নিচের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, নিচের স্ক্রিনটাকে বড়। দেখার জন্য আমাদের যে নিচের যে টাস্ক বারটা আছে, টাস্ক বারটাকে হয়তো আমাদের ডানে বামে একটু সরিয়ে রাখতে হবে, টাস্কবারটা হাইড করে রাখা আছে। বা হাইড টাস্ক বার। ডানে বাঁয়ে করার জন্য এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যদি লেফট লেফট বা যে কোনো রাইট স্ক্রিনে যদি নিয়ে যাই, আমার মনে হয় সেটাও হতে পারে। টাস্ক বারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে। এখন নতুন উইন্ডোজ তো স্যার টাস্ক বারেও স্যার কাজ করছে না স্যার, ড্র্যাগ এন্ড ড্রপ পাওয়া যাচ্ছে। হয়তো রাইট বাটন ক্লিক করে ওখানে দেখি যে টাস্ক বার সেটিংস, হাইড টাস্ক বার সেটিংস, ইয়েস। টাস্ক ভিউ সুব্রত দা, আপনি মনে হয় মোস্তাফিজ ভাইকে কন্ট্রোলটা দিয়ে দেন, তাহলে উনি হয়তো ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ স্যার, সেটাও দিতে পারি স্যার। কন্ট্রোলটা কিভাবে দেবো? আরেকটু নিচে, আরেকটু নিচে, নিচের দিকে লেখা আছে এখন স্যার নেক্সট। হ্যাঁ, নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং কান্ট্রি, দিস আর দ্য রিকোয়ার্ড ফিল্ডস। সো এটা আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, নিজের নামও থাকতে পারে। আমার মনে হয় যে নিজের নাম রাখলে সুবিধাটা হচ্ছে আমরা যখন ভবিষ্যতে যদি একটা টিমে কাজ করি, সো দ্যাট এই ডাটাটা কে এন্ট্রি করেছে, কে অ্যানালিসিস করছে, সেই জায়গাগুলো যাতে আমরা একটু মেকশিওর করতে পারি। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকেই ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটা একটু কারেক্টলি দেওয়ার জন্য, এবং পাশাপাশি যে আমাদের যেখান থেকে আছি সেই জায়গাটা দিয়ে। আর কিছুই দরকার নেই, আর রিকোয়ার্ড ফিল্ডস আর দরকার নেই, সো আমরা অ্যাক্টিভ। স্যার এখানে একটু কোয়েশ্চেন ছিল একটা। প্লিজ। তালহা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই থাকি, সুব্রত প্লিজ। স্যার আমরা তো এর আগের ট্রেনিংটা করেছিলাম, তো তখন আমরা যখন এনভিভো ইনস্টল করেছি, যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেটা তো 14 দিনের যে ট্রায়ালটা ছিল সেটা চলে গিয়েছে। তো এখন আমরা কি অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস দিব নাকি আগের ইমেল অ্যাড্রেসটাই দেওয়া যাবে? আগের ইমেল অ্যাড্রেস বা পুরাতন ইমেল অ্যাড্রেস এগুলো কোনো বিষয়ই না। যেটা আমি বললাম যে আমাদের নাম এবং ফার্স্ট নেম, লাস্ট নেম এই দুটো থাকলেই, এবং ইমেল অ্যাড্রেসে ecdg@gmail.com এবং ফ্রম বাংলাদেশ অথবা ফ্রম নামিবিয়া, ফ্রম আলাস্কা, নো প্রবলেম, ঠিক আছে? সো বিকজ আমাদের এখন আমি নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কথাটা এই কারণে বলছি যে যখন আমরা ডাটা এন্ট্রি করব, and if you are working with a group of people, then আমরা যাতে বুঝতে পারি যে আসলে ডাটাটা কে অ্যানালিসিস করেছে, কে এন্ট্রি করেছে, কে কোড করেছে। সো দ্যাট ইজ দ্য থিং আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের খুব বেশি এগুলো মিনিংলেস, মিনিংফুল হলেও কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইসেন্সটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, 14 দিনের ট্রায়াল। এর আগের দিন আমি যেটা বলছিলাম যে আমরা যদি প্রিভিয়াসলি কোনো ট্রায়াল ভার্সন ইনস্টল করে থাকি, তার নতুন যে মেথডটা আমরা বলছি বা দেখানোর চেষ্টা করছি, ট্রায়াল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আমাদেরকে
আমাদের ওএসটাকে নতুন ভাবে সেটআপ দেওয়ার পরে আমরা এই প্রসেসটা যদি ফলো করি দেন উই ক্যান কন্টিনিউ ইউজিং এনভিভো অ্যাট লিস্ট ফর 4 or 5 or 10 ইয়ার্স ইভেন। হ্যাঁ, সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যাতে আমাদের আর অপারেটিং সিস্টেম যদি যদি সেটআপ দেওয়া ডিফিকাল্ট হয় তাহলে আমার ওখানে একটু রিজার্ভেশন আছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সুব্রত। এবং আমার কাছে মনে হয় যে আমরা সাকসেসফুলি 14 দিনের ট্রায়ালটা অ্যাক্টিভ করেছি। সো ওকে দিয়ে আমরা একটু থ্যাংক ইউ। সো এখন এখানে আমার একটা ইনিশিয়ালস চাচ্ছে এবং নেম চাচ্ছে। সো আমার এখানে একটা নাম দিই সুব্রত এবং ইনিশিয়ালস হচ্ছে হয়তো শুভ্র বা এস হোয়াট এভার ইট ফিল ফ্রি জাস্ট টু রাইট সামথিং। এসএম স্যার, সুব্রত মল্লিক। আচ্ছা, নিচে যেখানে আছে যে পার্টিসিপেট ইন দা কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এটাকে আমরা অফ করে দিই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের যে ট্রায়াল যে ভার্সনটা আছে এনভিভো 12 এর সেই ভার্সনটা ওপেন হচ্ছে। সেই 14 দিন পরে আমাদের এই ট্রায়ালটা অফ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এটা এই প্রোগ্রাম থেকে আমরা এখন বের হয়ে আসবো। বের হয়ে আসলাম, স্যার ক্লোজ করে দেবো এটা? প্লিজ ক্লোজ করে দেন। স্যার এরপর এনভিভো প্রো আর এনভিভো প্লাস সিলেক্ট করব। প্রো এবং প্লাস একই, কিছু অ্যাডভান্স ফিচার আছে যেটা প্লাসে আছে প্রোতে নাই। সো এগুলো আমরা যখন আলাপ আলোচনা করব তখন এগুলো আমরা আরো ইন ডিটেলস একটু দেখব। ঠিক আছে, সো আমরা রান অ্যাজ ডেট 64 বিট এর যে ফাইলটা আছে এই ফাইলটা একটু আনজিপ করি। ডাবল ক্লিক করলেই হবে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। চলে আসছে। এখন রান অ্যাজ ডেট এই 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 ফাইলটাকে আমরা একটু ডেস্কটপে কপি করে নিয়ে যাই, বা যেখানে আমার জন্য কনভিনিয়েন্ট আমরা একটু ডেস্কটপে কপি করে রাখছি, যেহেতু আমরা ডেস্কটপের থেকেই আমরা এনভিভো এই ফাইলটাতে অ্যাক্সেস করব। আমি এতদিন মনে করতাম যে আমার ম্যাকের মনে হয় ডেস্কটপেরটাই খুব মেসি ইন্টারফেসটা, কিন্তু সুব্রতর ডেস্কটপের ইন্টারফেস দেখার পরে মনে হচ্ছে যে আমার থেকেও মনে হয় অনেকে আরো বেশি। এটা উইন্ডোজ 11 আপডেট হয়ে গেছে স্যার। ঠিক আছে, স্যার এই যে সো রান অ্যাজ ডেট এটা আমরা ডেস্কটপে কপি করে নিয়ে আসছি। প্রসেসটা আমরা এতদূর পর্যন্ত মনে হয় সবাই আসতে পেরেছি। সো রান অ্যাজ ডেট এর যে জিপ ফাইলটা ছিল সেই জিপ ফাইলটা আমরা আনজিপ করেছি। আনজিপ করার পরে যে ডেস্টিনেশনে ছিল সেখান থেকে আমরা কপি করে ডেস্কটপে অ্যাজ পেস্ট রান অ্যাজ ডেট এই ফাইলটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, একটা নিউ ফোল্ডারের ভিতরে রেখেছি। নিউ ফোল্ডারের ভিতরে না রাখলেও কোনো সমস্যা ছিল না, আমরা সরাসরি যদি নিউ ফোল্ডার থেকে যদি নর্মালি রাখতে পারতাম সেটাও আমাদের জন্য কনভিনিয়েন্ট। ঠিক আছে, সো আমরা এখন রান অ্যাজ ডেট এই ফাইলটা ওপেন করব, ডাবল ক্লিক করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নাকি স্যার জাস্ট ডাবল ক্লিক? ওপেন অর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এনিথিং। এখন এরকম একটা ইন্টারফেস আসছে, সবাই দেখতে পাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন টু রান, এখানে ব্রাউজ অপশনে যে আমরা আমাদের এনভিভো 12 এর যে প্রোগ্রামটি আমরা ইনস্টল করেছি সেই প্রোগ্রামটাই আমরা exe ফাইলটি এখানে লিখব। সো প্রোগ্রাম ফাইলস এর ভিতরে আমার ধারণা যে প্রোগ্রাম ফাইলস এর ভিতরে নট 86, প্রোগ্রাম ফাইলস এর উপরেরটায়, হ্যাঁ নিচের দিকে আমরা একটু নামি QSR এর ভিতরে আছে এনভিভো 12। এটাও ক্লিক করি, নিচের দিকে exe ফাইলটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, exe ফাইলটি সিলেক্ট করলাম, এখান থেকে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখন এখান থেকে যখনই আমরা রান অপশনের পরে ক্লিক করব তখন আমাদের দেখবো যে এনভিভো 12 এর exe ফাইলটি আবার একটু যদি দুইটা স্টেপ আবার যদি একটু কোনো সমস্যা নেই, আমি আরেকবার দেখাচ্ছি। আমরা রান অ্যাজ ডেট এই ফাইলটি যখন আমরা রান করলাম তখন আমাদের এরকম একটি উইন্ডো আসবে। রান অ্যাজ ডেট, ঠিক আছে। এখন এরকম একটি উইন্ডো আসার পরে আমরা একটু আস্তে যাই, আর একটু আস্তে দেখে যাই।
আচ্ছা, এখানে ব্রাউজ অপশনের পাশে আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন টু রান, এই জায়গাটি আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাবো যখন ইনিশিয়েট। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে যে এনভিভো exe ফাইলটি এই হচ্ছে আমাদের মূল বিষয়। সো যেখানে আছে সেখান থেকে আমাদেরকে আনতে হবে। এই জন্য ব্রাউজ অপশনে যে আমরা লোকাল ড্রাইভ, যে আমাদের সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলসে দুইটা প্রোগ্রাম ফাইলস আমরা থাকবে ইউজুয়ালি অপারেটিং সিস্টেম যদি আপনারা দেখে থাকেন। তার ভিতরে নর্মাল যে প্রোগ্রাম ফাইলস আছে তার ভিতরে একটি ফোল্ডার আছে কিউএসআর এর ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে এনভিভো 12 এই ফোল্ডারের ভিতরে ঢুকবো এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে nvivo.exe। জি, কিউএসআর এর ভিতরে তো আমার এন ক্যাপচার নামে একটা ফোল্ডারই শুধু আছে, আর কিছু নাই। তাহলে এটা এন ক্যাপচার। আচ্ছা, তাহলে আপনার কি প্রোগ্রাম ফাইলস কি দুইটা ফোল্ডার আছে? প্রোগ্রাম ফাইলস 86 এবং 86 আছে। 86 এর ভিতরে ঢোকা যাবে না, তার উপরে যে প্রোগ্রাম ফাইলসটা আছে তার ভিতরে ঢুকতে হবে। ও আচ্ছা সরি, আচ্ছা কিউএসআর, হ্যাঁ এখন এনভিও পেয়েছি। আমরা একটু এই সাইডে দেখি, তাহলে সবার জন্য এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমি বলছিলাম, সি ড্রাইভ লোকালের ভিতরে আমরা দুইটা প্রোগ্রাম ফাইলস পাবো। তার ভিতরে 86 যেটা আছে এটার ভিতরে আমরা ঢুকবো না। নর্মাল যে প্রোগ্রাম ফাইলস তার ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে কিউএসআর নাম করে একটি ফোল্ডার আছে। অর্থাৎ আমার এনভিভোর যে exe ফাইলটা কিউএসআর ফোল্ডারের ভিতরে আছে এবং এনভিভো 12 ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এনভিভো exe এই exe ফাইলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন টু রান, এখানে সির ভিতরে প্রোগ্রাম ফাইলস কিউএসআর nvivo12/nvivo.exe এটাকেও সরাসরি আমরা লিখে রাখতে পারি যদি আমরা মনে করি, অথবা ব্রাউজ অপশনে যেও সেখান থেকে আমরা সিলেক্ট করে রাখতে পারি। সো মানে এটা আমাদের জন্য খুব কনভিনিয়েন্ট অপশন যে আমরা ফোল্ডার অপশন থেকে খুঁজে নিয়ে আসবো ফোল্ডার। এটা কি স্যার বারবার করা লাগবে নাকি স্যার এটা জাস্ট প্রথমবার করলেই হবে স্যার? প্রথমবার করলেই হচ্ছে, ঠিক আছে। সো এখন এরপরে আমরা যদি রান দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি, রান দেওয়ার আগে একটু দেখে নিই যে এখানে ডেট এবং টাইম আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখ 4 মাসের 16 তারিখ 2022, ঠিক আছে। সো এই টাইমটা এবং ডেটটা যাতে আমাদের ফিক্স থাকে। তো আমরা যখন এই টাইমটা এবং ডেটটা কমাবো বাড়াবো, আমরা দেখবো যে আমাদের ট্রায়াল পিরিয়ডে ডেট এবং টাইমটা কিন্তু কমছে বা বাড়ছে, ঠিক আছে। সেই জিনিসটা আমরা একটু আমাদের এটা স্টোর করা থাকবে, সো নো প্রবলেম। কিন্তু তারপরেও যদি বাই এনি চান্স কোনো সময় আমরা দেখা গেল যে একাধিক প্রোগ্রামে রান করতে হয়, দেখা গেল যে অনেকে এনভিভোর সাথে সাথে আরো অনেক ক্র্যাক সফটওয়্যার রান করে রান অ্যাজ ডেট ফাইল দিয়ে, তাদের জন্য এই ডেটটাকে একটু মনে রাখতে হবে। বাট ইফ ইউ আর অনলি রানিং এনভিভো দেন ইটস ফাইন যে 16 তারিখে 4 মাসে 2022 সালে আমি এনভিভো সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম এন্ড দ্যাট ইজ ফিক্সড, ঠিক আছে। সো আমরা একটু রান করি। স্যার রান অ্যাজ ডেট দিয়ে কি আমি কি মাল্টিপল ট্রায়াল ভার্সন রান করতে পারবো? মাল্টিপল ট্রায়াল ভার্সন রান করতে পারবেন। আমি করি নাই, কিন্তু আমার ধারণা লজিক্যালি করার কথা। সো লঞ্চ এনভিভো দিই আমরা, লঞ্চ এনভিভো, এবং ওই অপশনটা যদি আমি একটু সিলেক্ট করে রাখতাম যে শো নেক্সট টাইম দ্য লঞ্চ স্ক্রিন, এটা যদি অফ করে দিতাম তাহলে বারবার এটা দেখাতো না। আচ্ছা, এইটা কি এই 16 তারিখে আমার মানে 15 দিন না 16 দিনের ট্রায়াল ভার্সন আছে, তাই তো? 14 দিন, সরি। তাহলে আমার 14 দিন শেষ হওয়ার আগে কি ডেটটা আমি চেঞ্জ করে দিব এরকম? না, এই ডেট আর আপনার চেঞ্জ করতে হবে না। আচ্ছা, তো আমি যখনই এই ডেট দিয়ে রান করাবো তখন এই 16 তারিখের 16 তারিখ 4 মাস 2022 এটা টোটালি ফিক্স থাকবে এবং আপনার সফটওয়্যারটা সবসময় 14 দিনের ট্রায়াল হিসেবে রান করবে। আমি বুঝাতে পারছি কিনা? আচ্ছা, মানে 14 দিন পার হয়ে গেলেও এটা ট্রায়াল চলতে থাকবে, তাই তো? জি, 14 দিন আর পার হবে না, কারণ আমি যখন এই রান অ্যাজ ডেট এই ফাইল থেকে রান করাচ্ছি, ডেট তো আমার ফিক্সড থাকছে, অর্থাৎ কম্পিউটারের ডেট এবং এই ফাইলের ডেটটা কমপ্লিটলি আলাদা থাকবে। মানে আমি যেদিনই ওপেন করব না কেন ওই এই রান অ্যাজ ডেট সফটওয়্যারটা আমাকে বলে দিবে যে এটা হচ্ছে আজ হচ্ছিল 14 মানে এপ্রিল মাসের 16 তারিখ এক্স্যাক্টলি, 2022। এনভিভো কে বলে দেবে আর কি। এক্স্যাক্টলি।
এনভিভো সবসময় জানবে যে তার হচ্ছে যে আমরা 16 তারিখে শুরু করছি এটা। জি স্যার। And that is the easiest solution to use the trial version for lifetime. আমরা এটাই এই ক্র্যাকটা বিগত 3-4 বছর ধরেই চেষ্টা করছিলাম অফার করার জন্য, কিন্তু we couldn't find the perfect solution, but right now it's working. So আমরা বিগত তারপরে কি রান দিব না? জি, আচ্ছা, আমরা আরেকবার একটু সুব্রত ক্লোজ করি, ক্লোজ করে আবার যদি আমরা একটু রান দিই, আরেকবার প্রসেসটাকে একটু দেখাই। আচ্ছা, আমরা নিচের দিকে ওই যে নিচের পুরোটা আরেকবার যাই স্যার। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে শো দিস স্ক্রিন এট নেক্সট লঞ্চ, এটাকে একটু অফ করে দিই, তাহলে আমাদের জন্য সরাসরি সফটওয়্যারটি ওপেন হবে। নিচে ওই যে একটা টিক বক্স, এটাকে উঠিয়ে দিয়ে হ্যাঁ লঞ্চ এনভিভো ফাইন। পয়লা বৈশাখে পরের দিন স্যার। সো আমার মনে হয় যে এটা একটা খুব ইজি সলিউশন, এবং আমরা দীর্ঘদিন ধরে যাদেরকে এনভিভো শেখাচ্ছি সবারই একটা এক্সপেকটেশন ছিল যে আমরা যদি একটু ট্রায়াল পিরিয়ডের পরেও এনভিভোটাকে ব্যবহার করার জন্য কোনো লাইসেন্স পেতাম বা ক্র্যাক পেতাম, আমাদের জন্য খুব সুবিধা হতো। সো এটা আমাদের জন্য একটা বড় মাইলস্টোন আমরা রিচ করতে পেরেছি, যে অ্যাটলিস্ট সবাইকে এই সফটওয়্যারটি বিনামূল্যে মানে হচ্ছে যে ট্রেনিং এর পাশাপাশি অ্যাজ এ বাই প্রোডাক্ট হিসাবে আমরা এই সফটওয়্যারটিও হয়তো আপনাদের জন্য দিতে পেরেছি। তো আমরা যদি একটু ফাইলে যাই, ফাইলের উপরে ক্লিক করি, ফাইল উপরে ফাইল আছে বা হেল্প, যে কোনো একটা জায়গায় ফাইল বা হেল্প স্যার। কোন জায়গা স্যার? এই যে হেল্প। আমি 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 যেটা বলবো যে একটু ফাইলের উপরে ক্লিক করি, উপরে ফাইল আছে, আর একটু উপরে, আরো উপরে, আরো উপরে, হ্যাঁ এখানে ফাইলের পরে ক্লিক করার পরে আমরা যদি হেল্পে যাই, হেল্পে যাওয়ার পরে এখন অ্যাবাউট এনভিভো দিই, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডেজ রিমেইনিং 14, ঠিক আছে? আমরা এটা দেখতে পাচ্ছি সবাই যারা ইনস্টল করতে পেরেছি সাকসেসফুলি। যদি কেউ একটু রেসপন্স করতেন যে এই পর্যন্ত আমরা সবাই আসতে পেরেছি কিনা, জাস্ট আচ্ছা ফাইন ফাইন। এখন আমরা আবার এই সফটওয়্যারটা একটু ক্লোজ করব। আমি তাহলে মোটামুটি আপনাদের এই রান অ্যাজ ডেটের যে ফান্ডাটা ছিল সেটা মোটামুটি আপনাদেরকে একটু বুঝে দিতে পারবো। এখন এখানে 16 জায়গায় যদি 17 বা 18 করি, 16 জায়গায় আমরা 18 করে দিই, ঠিক আছে? এবার আমরা রান করলাম, তো হিসাব অনুযায়ী আমাদের এটা হচ্ছে এখন 12 দিনে চলে আসার কথা, তাই তো? আমরা আবার ফাইলে যাই, হেল্প, অ্যাবাউট এনভিভো। সো বোঝা গেছে যে আসলে আমরা কিভাবে ট্রায়াল পিরিয়ডটাকে এক্সটেন্ড করলাম। মোটামুটি আমার ধারণা যে এটা ইজি প্রসেস, সবার জন্যই ধরাটা খুব সহজ হয়ে গেছে, রাইট? জি স্যার। সেক্ষেত্রে স্যার আমরা 18 তারিখে যখন এনভিভো এখান থেকে ওপেন করব, তখন কি 14 তারিখ তারপরে ওপেন করব? আমি বুঝি নাই, যদি আরেকটু ক্লিয়ার করে বলতে। তালহা, তালহা কিছু বলছিলেন? জি স্যার, আমি বলছিলাম যে আমরা সবসময় এনভিডিওটা কি এই রান অ্যাজ ডেট দিয়ে ওপেন করব, মানে এই সফটওয়্যারটা দিয়ে? রাইট, রান অ্যাজ ডেট ছাড়া যদি আমরা ওপেন করি তাহলে এটা ট্রায়াল পিরিয়ড এক্সপায়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন রান অ্যাজ ডেটে তো আমরা যে 14 দিনের টাইম ফ্রেমটা দেখিয়েছি আজকে থেকে, মানে 16 তো এখন আমি 18 তারিখে যখন ওপেন করব তখন ওইখানে তো 18 তারিখ দেখাবে, তো আমি কি ওই ডেটটা চেঞ্জ করে 16 তারিখ বানাই তারপরে ওপেন করব? রাইট, অথবা ওইটা যদি আমরা যদি আরেকটা অপশন আছে নিচের দিকে দেখছি যে ওই ডেটটাকে ফিক্সড রাখা যাবে। সো রান অ্যাজ ডেটের ওই ডেটটা আমরা তো জানি
যে আমরা যে ডেটই দিই না কেন, আমরা যদি 16 তারিখের ডেট দিই, সে চিন্তা করবে যে আমার এই প্রোগ্রামটা আজকে ইনস্টল হয়েছে এবং 14 দিনের ট্রায়াল আছে। সহজ হিসাব। স্যার ডেটটা ফিক্সড টাইম বুক স্যার কোন জায়গা থেকে স্যার এখানে এই যে মুভ দ্য টাইম ফরওয়ার্ড অ্যাকর্ডিং টু রিয়েল টাইম, ঠিক আছে, এটা যদি অফ করে দিই, আমরা দেখবো যে এখান থেকে আর প্রতিদিন যখনই আমি ওপেন করি না কেন এই ডেটটা ফিক্স থাকছে। এটা 16 তারিখে, আজকে 16 তারিখ, 17 তারিখ ওপেন করলেও রান অ্যাজ ডেটের এই ফাইলটা ঠিক থাকবে, একই থাকবে। তো আমার ডেটটা কোনো সময় চেঞ্জ করতে হবে না। তো এতটুকু তো আমার কাছে মনে হয় যে ভেরি ইজি প্রসেস, যে আমরা অ্যাটলিস্ট ফাইলে যাই, এরপরে ফাইলে যেয়ে দেখি যে আমার মনে হয় যে 14 দিনের ট্রায়াল আমরা মোটামুটি ইফেক্টিভলি হেল্পের ভিতরে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এরপরে যে তারিখই আসুক না কেন, যে মাসই আসুক না কেন, যে বছরই আসুক না কেন, আমরা সবভাবে ট্রাই করে দেখেছি এবং আমরা মোটামুটি শিওর যে এইভাবে আমরা হয়তো লাইফ টাইমে এই এনভিভো 12 এই ভার্সনটি ব্যবহার করতে পারবো, এই লোয়ার ভার্সনটা ব্যবহার করতে পারবো, বাট উই আর নট সো মাচ শিওর অ্যাবাউট দ্য আপার ভার্সন। তার কারণ এরপরে আমরা আসি যে এনভিভো 12 এর অনেকে বলতে পারে যে ভার্সন 20 আসছে, যেটাকে বলে যে রিলিজ 1। হ্যাঁ, এটা লেটেস্ট ভার্সন এবং লেটেস্ট ভার্সনটা মোর হচ্ছে ক্লাউড বেস। আমরা গতকাল ক্লাউড সম্পর্কে একটু ধারণা পেয়েছি। তো আমরা যদি নেটওয়ার্ক বা টিমে যদি কাজ করে থাকি এবং রিয়েল টাইমে আমরা যদি ডাটা ইনপুট এবং অ্যানালিসিস করতে চাই, দেন উই নিড টু ইউজ ক্লাউড বেস অপারেটিং সিস্টেম লাইক এনভিভোর যে রিলিজ 1 ভার্সন 20 আছে সেটা। সো কিন্তু আমাদের এই ট্রেনিং এ আমরা ভার্সন 12 শেখাতে চাই এবং আমি নিজেও আপনাদের কাছ থেকে শিখতে চাই, সো দ্যাট উই ক্যান গেট টু ডাইমেনশনাল লার্নিং, যে আমি আপনাদেরকে কিছু শিখালাম, আপনারা আমাদেরকে কিছু এনলাইটেন করলেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, সো দ্যাট উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার। ঠিক আছে। সো আপাতত এতটুকু পর্যন্ত আমরা তো সবাই আসতে পেরেছি যে কিভাবে আমরা এনভিভো 12 এর এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারি আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে। স্যার আমরা একটা প্রশ্ন আছে স্যার। প্লিজ স্যার এই ধরনের সফটওয়্যার গুলো স্যার, যে এই যে ট্রায়াল দিয়ে থাকে সাধারণত 2 সপ্তাহ মানে 14 দিন বা সর্বোচ্চ 1 মাস, কিন্তু এই এনভিভো সফটওয়্যার কি স্যার আসলে 2 সপ্তাহের মধ্যে শিখে ফেলা সম্ভব কিনা? যে আমি এই ট্রায়াল ভার্সনটা ওপেন করে আমি শিখে ফেললাম এবং তারপরে আমি সফটওয়্যারটা কেনার জন্য উদ্বুদ্ধ হলাম, এই মানে এটা কি আসলেই সম্ভব? আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার আমি পার্টিসিপেন্ট যারা আছে কেউ কি একটু অ্যান্সার করতে চান আগে? হোয়াট ডু ইউ থিংক যে আসলে এটা সম্ভব কি সম্ভব না? আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ সো দ্যাট। আমার কাছে মনে হয় স্যার সাবির বলছিলাম, আমার কাছে মনে হয় 2 সপ্তাহ সবকিছুর জন্য এই যে অ্যালফাবেট ABCD, especially for the new software like NVivo R, but that's the solution you are giving to us, that we can step up forward regarding the learning more. So yeah, that's yeah, so it's এটা শুরু আর কি, মানে শেষ তো সম্ভব না, কোনো কিছুরই শেষ নেই, শুরু আছে। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যেরকম যে একটা কোম্পানি যে দিয়ে রাখে এরকম 2 সপ্তাহ, মানে আমরা তো শুরু করলাম দেখলাম যে এটা খুব সুন্দর, কিন্তু আসলে এইটা যে ইউটিলিটি, এটা যে মজাটা সেটা তো স্যার মানে অনেক সময় লাগে, দীর্ঘদিন সময় লাগে, আমি যেটা বিশ্বাস করি। তো এই 14 দিন যে তারা দেয়, এইটা স্যার আমার কাছে একটা সবসময় প্রশ্নবোধক মানে চিন্তা তৈরি করে স্যার। থ্যাংক ইউ স্যার। ওভার স্যার। গোলাম মোর্শেদ ভাই আপনি কি কিছু বলতে চান? কারণ যেহেতু আপনি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং সো মেবি ইউ ক্যান আনসার দিস কোশ্চেন যে আসলে 14 দিনে এই সফটওয়্যারটা শেখার জন্য এনাফ কিনা। ধন্যবাদ। আসলে আমার মনে হয় 14 দিন যেটা বললো অন্য পার্টিসিপেন্টরা, এটা আসলে আসলে এবিসিডি শেখার জন্য, বাট ইম্পসিবল কোনো কিছুই না।
14 দিনের ব্যাপারটা আমার কাছে অন্যভাবে মনে হয় যে কেউ যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ করে থাকে আগে, তাদের জন্য আসলে জিনিসটা 14 দিন দেয়। যাতে আপনি এটার সাথে একটু ফ্যামিলিয়ার হতে পারেন। কি, কি ফ্যাসিলিটিস আছে বা কি, কি ফিচারস আছে দেখতে পারেন। এবং আপনি যদি কম্পেয়ার করে দেখেন, না আমার যে প্রোডাক্টটা নতুন অফার করছে তারা সেটা ভালো। সেই ক্ষেত্রে আপনি হয়তোবা ইন্টারেস্টেড হবেন। বাট 14 দিনের মধ্যে আসলে আ খুব ভালোভাবে শিখা বা একেবারে আ পারফেক্ট লেভেলে শেখা আমার মনে হয় না আ এত ইজি। আনলেস আপনার আ যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড থাকে। আচ্ছা, আর কেউ একটু বলতে চান যে ধরেন যদি স্যার ফিল ফ্রি। আমার স্যার আরেকটা বিষয় স্যার একটু বলা আছে, সেটা হচ্ছে স্যার আমরা অর্গানাইজেশন থেকে এর আগে এনজিও সম্পর্কে ছোট্ট একটা ট্রেনিং মানে স্যার পেয়েছিলাম 2 সপ্তাহ। তো সেখানে আসলে আমাদের বিদেশ থেকে একজন মানে এই ট্রেনিংটা করিয়েছিলেন। তো তার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আসলে এনজিও সফটওয়্যার থেকে যে প্রোডাক্টটা বের হয়, যে ধরনের গ্রাফ বা রিপোর্ট বের হয়, এইটা শেয়ার করার জন্য। কিন্তু ফাইনালি সে আসলে কোনো কিছুই শেয়ার করেনি। 2 ঘন্টা করে একটা ইংলিশের ক্লাস নিত স্যার, আমরা মানে ওয়ান কাইন্ড অফ বাধ্য হয়ে থাকতাম। তো তারপরে মানে আমি আমার এক কলিগকে বললাম যে আপনাদের কারো কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা। তো খুব সম্ভবত স্যার আমি একটা মানে শুরুতে একটা রিপোর্ট শেয়ার করছিলাম, গাইবান্ধার একটা রিপোর্ট। এই রিপোর্টটা স্যার খুব সম্ভবত আপনারই করা। তো আমি আমি এবং আ তৌফিক ভাই আমাদেরকে গাইড করছিল, তৌফিক ভাই। জি, তো আমার রিকোয়েস্ট থাকবে স্যার এটা যে শুরুতেই যদি আমাদের কিছু এই ধরনের মানে এই কি গ্রাফ মানে বের হয় বা আরো কি গ্রাফ বের করা যায়, যদি এই 2-একটা জাস্ট এমনি আমাদের ইমেজ দেখান এবং আমরা পরবর্তীতে সেই লক্ষ্যের দিকে আমরা যেতে পারবো, এরকম একটা যদি আমাদের শুরুতেই দেখান, আমার কাছে মনে হয় স্যার মানে আমি আরো উৎসাহ বোধ করবো। অন্যরা কি মনে করেছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার মনে হয় যে আমি একটু এবার বলি, সো দ্যাট আপনাদের কনফিডেন্স বলেন বা আমাদের লার্নিং বলেন, যেহেতু আমি সবসময় বলেছি যে লার্নিং হচ্ছে টু ওয়ে প্রসেস। সো আমি আমার জার্নিটা একটু বলি, তাহলে আপনাদের জন্য কনফিডেন্স পেতে সুবিধা হবে। আমি 2004 সালে খুলনা ইউনিভার্সিটি ইউরোপি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এবং আমার এক্সপেকটেশনস এবং বাংলাদেশে সবাই বলে যে কোয়ান্টিটেটিভ রিসার্চের অনেক ভবিষ্যৎ হবে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, নোয়িংলি আর আননোয়িংলি আমি কিন্তু কোয়ান্টিটেটিভ লাইনে কাজ শুরু করি। এবং আমার সুপারভাইজার ছিলেন সাইফুল ভাই। সাইফুল ভাইও কোয়ান্টিটেটিভ লাইনের লোক এবং হি ইন্সপায়ার্ড মি এ লট। সো আমি চিন্তা করছি যে আমি কোয়ান্টিটেটিভ রিসার্চার হতে চাই। 2004, 2005 থেকে 2008-এ যখন আমি বাইরে মাস্টার্সে গেলাম, আমি কোয়ান্টিটেটিভ কাজের বিষয়ে অসম্ভব ফ্যাসিনেটেড ছিলাম। তো 2010-এও যখন মাস্টার্স শেষ করে ফিরে আসি, তখন আমি নিজেকে বলি যে ইয়েস, আই ওয়ান্ট টু ডু কোয়ান্টিটেটিভ রিসার্চ। অ্যাট বেস্ট আমরা মিক্স মেথডস রিসার্চ সম্পর্কে বা ধারণা আমার ছিল যে আমি মিক্স মেথডস করতে চাই, কিন্তু সেখানেও কোয়ান্টিটেটিভ রিসার্চের প্রায়োরিটি হয়তো 80%, কোয়ালিটেটিভ রিসার্চের প্রায়োরিটি 20%। ঠিক আছে? তো এই জায়গাটা আমরা একটু মোটামুটি সবাই একটু নিজের পজিশনিংটা বুঝে নিই যে আসলে ইয়েস, আমি কি এরকম? আমি কিন্তু আসলে এই জার্নিটা শুরু করেছি 2012-র পর থেকে, কোয়ালিটেটিভ রিসার্চের জার্নিটা। হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে যে আমারই এক ফ্রেন্ড এই সেশনে, আমি জানি না যে ও আছে কিনা বা পার্টিসিপেট করছে কিনা, ডক্টর শান্তনু। জাপান থেকে, ও তখন জাপানে পিএইচডি 5 থেকে 7 বছর চলছিল, 5 বছর চলছিল, আর আমি তখন পিএইচডি কেবল শুরু করেছি। তো এরকম একটা সময় ওর সাথে আমার একদিন কনভারসেশন হচ্ছিল এবং আমি বললাম যে আমি তো পিএইচডি শুরু করছি এবং এটা তো অনেক বড় কাজ, এবং এই বড় কাজটাকে কমপ্লিট করার জন্য আই নিড বিগ মেথোডোলজিস, রাইট? এই বিগ মেথোডোলজিস এর ভিতরে থাকবে ইন্টারভিউস, থাকবে অবজারভেশন, থাকবে ফোকাস গ্রুপ ডিসকাশন, থাকবে পাশাপাশি কিছু ফটোগ্রাফ তুলবো এবং কোশ্চেনের তো সার্ভে থাকবেই, ম্যান্ডেটরি। তো তাহলে মেথড আসলে কয়টা? ইনফ্যাক্ট 5টা। এরপরে ও বললো যে কি ইনফরমেটিভ ইন্টারভিউ করবি না? আমি বললাম যে হ্যাঁ, ওইটা তো মাথার ভিতরে ছিল না, ওইটাও তাহলে আসবে এর ভিতরে। সো আলটিমেটলি আমার মেথড হয়ে গেল 6টা মেথড। তো পিএইচডি ইউজুয়ালি 3 বছরের কাজ। তো সবাই ভাবে যে পিএইচডি তে 3 বছরের কাজ, 3 বছর ধরে কাজ করবো, এখানে যদি 8, 10টা, 15টা ইন্টারভিউ হয় তাহলে তো এটা তো এক মাসের কাজ করে ফেলা সম্ভব। সো আমি কিন্তু এইভাবে চিন্তা করছি যে আমার 6টা মেথডে আমি কাজ করব এবং তার ভিতরে প্রথম 3 মাস থাকবে
একদম এক্সটেন্সিভ কোশ্চেনিয়ার সার্ভে 3 মাস ডাটা কালেক্ট করব, এরপরে কোশ্চেনিয়ার সার্ভে শেষ হয়ে গেল, এরপরে ইন্টারভিউ করব। ইন্টারভিউ করার জন্য হয়তো আর কতদিন লাগবে, 15 দিন। ইন্টারভিউ শেষ করে ফেললাম, এরপরে ফোকাস গ্রুপ ডিসকাশন করবো, ফোকাস গ্রুপ ডিসকাশন আর 15 দিন, তাহলে 15-15-30 মানে 1 মাস ধরে কোয়ালিটেটিভ ডাটা কালেকশন করবো। আর ইন্টারভিউ আর ফোকাস গ্রুপের সময় আরো কিছু ছবি তুলবো, সেগুলো ফটো অ্যানালিসিসে কাজে লাগাবো। আর ফাইনালি যখন সবকিছু শেষ হয়ে গেল, লোকজনের কথা আর একটু বোঝার জন্য যারা এক্সপার্ট আছে তাদের সাথে 1 সপ্তাহ ধরে আমি কাজ করবো। তো আলটিমেটলি আমার এইভাবে 5-6 মাস যদি আমি ফিল্ডে থাকি, তাহলে আমার হিউজ পাইল অফ ডেটা নিয়ে আমি অস্ট্রেলিয়া আবার চলে যাব। অস্ট্রেলিয়া যাওয়ার পরে আমি এগুলো অ্যানালিসিস করবো, এবং অ্যানালিসিস করে আমি একদম ফেমাস রিসার্চার হয়ে যাবো, এবং সবাই বলবে যে, হাতে তালি দিয়ে বলবে যে, মুস্তাফিজ, উই আর প্রাউড অফ ইউ, যে ইউ আর কামিং ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ হ্যাভ সাচ এ রিসার্চিং স্কিলস, যে তুমি এতগুলো ডেটা, এতগুলো মেথড তুমি একটা রিসার্চে তুমি কম্পাইল করে নিয়ে আসছো, এবং এটা ফর দ্য ফার্স্ট টাইম কেউ করতে পারছে। এবং আমি এই চ্যালেঞ্জটা নিতে চাইছিলাম 2012 সালে। তো আমার ফ্রেন্ড আমাকে বললো কি, যে মুস্তাফিজ, এতগুলো যে মেথড নিচ্ছিস, এতগুলো যে টুলস টেকনিক্স ব্যবহার করছিস, এগুলো প্রয়োজন আছে? আমি বললাম যে, প্রয়োজন না থাকলে এগুলো নিছি না। এগুলো আমরা সবাই এইভাবে চিন্তা করি, আমরা যারা এনজিও ফিল্ডে আছি, প্র্যাকটিশনার আছি, আমরা যারা রিসার্চার আছি, সবাই বাংলাদেশের 99% লোকজন তারা ভলিউমে বিশ্বাস করে, লাইক মি। আমিও কিন্তু বলছি যে আমার এইখানে 4টা বা 5টা মেথড না হলে এই জিনিসটা তো একসেপ্ট হবে না। এবং আমি যখন পেপার লিখতে যাব, যখন আমি কোথাও পাবলিশ করব, তখন আমি যদি এইখানে যদি গ্রাফ টেবিল না থাকে, তাহলে কি প্রেজেন্ট করব? সো এই জায়গাটা থেকে কিন্তু আমার মনে হয়েছে যে আমার সীমাবদ্ধতা ছিল 2012 সালে। আমার ফ্রেন্ড আমাকে বললো যে, তাহলে তুই যে এগুলো চিন্তা করছিস, তাহলে 2 থেকে 3টা বই একটু নাম বল আমাকে, যে এই বইগুলো পড়ছি এবং এই বইগুলোর ধারণা নিয়ে আমি এই জিনিসগুলোকে ডেভেলপ করছি। আমি তো হারার মানুষ না, তো তাকে আমি আরো 2-3টা বইয়ের নাম বললাম। ও বললো যে, এই বইগুলোতে তো বলা আছে, কিন্তু এই বইগুলো এই পেজগুলোতে এই জিনিসগুলো কি বলা আছে? দেন আই ওয়াজ ভেরি মাচ স্টাক ইন দ্য থটস, যে আসলে বিষয়গুলো আমি জেনে বুঝে করছি নাকি করার জন্য করছি। সো সেই জায়গাটা থেকে আমি কিন্তু ও ও বারবার নিজের যে টাইটেল ছিল, অবজেক্টিভ ছিল, আমার যে রিসার্চ কোশ্চেনস ছিল, সেই জায়গাগুলোতে আমি নিজেকে বারবার প্রশ্ন করেছি যে, ওয়েদার আই নিড মাল্টি মেথডস, ওয়েদার আই নিড টু অ্যাপ্লাই ফোকাস গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, সার্ভেজ, অবজারভেশন, কি ইনফর্মাল ইন্টারভিউজ, হোয়াট এভার, এতগুলো টুলস বা পার্টিসিপেন্ট অবজারভেশন সার্ভে, এগুলো লাগবে কিনা। সো যখন আমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম, তখন আমার কাছে মনে হলো যে জিনিসগুলোকে রেশনালাইজ করার জন্য আই নিড এ গাইড বুক, যে গাইড বুকটা আমার খুবই প্রয়োজন, যে গাইড বুকটাকে আমি ফলো করতে পারি। সো আমি আপনাদেরকে এখন এইখানে একটা গাইড বুক দিতে চাই। আমি কি শেয়ারটা অফ করবো? হ্যাঁ, শেয়ার অফ করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদের এখন দেখেন যে চ্যাট বক্সে একটা গাইড বুক আপনাদেরকে দিয়েছে এজ এ রেফারেন্স ম্যাটেরিয়াল। এখন অনেকে বলতে পারে যে, বাজারে, আমার যে ফ্রেন্ড যখন বলছিল যে বাজারে রিসার্চ মেথোডোলজি যদি এত সহজ হয়, এরপরে হাজার হাজার বই লেখা হওয়ার কথা না। আই টোটালি এগ্রি, কারণ রিসার্চ মেথোডোলজি ইটস এ ভেরি কমপ্লেক্স থিং। আপনারা যদি রিসার্চ মেথোডোলজি লিখে কোনো একটা সাইটে যদি সার্চ দেন, স্পেশালি আমাজন বা কিন্ডলে, যে কোনো জায়গায় আপনারা যদি সার্চ দেন, আপনারা দেখবেন যে হাজার হাজার রিসার্চ মেথোডোলজির পরে বই আছে। বিষয়গুলো তাহলে কঠিন, অথবা বিষয়গুলো ইন্টারেস্টিং, অথবা বিষয়গুলো একটা গ্রোয়িং মার্কেট আছে, যে এখানে বিভিন্নভাবে একই বিষয়কে দেখা সম্ভব। তো জিনিসগুলো সহজ না, বা জিনিসগুলোকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে, এই জায়গাগুলো আমাদেরকে আগে অ্যাকনলেজ করতে হবে। তো আমরা যারা কোয়ালিটেটিভ রিসার্চ করতে চাই, আমরা বলি যে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ ভেরি সাবজেক্টিভ। সো এই সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আগে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এমব্রেস করতে হবে। দেয়ার ইজ নো অ্যাবসলিউট রিয়েলিটি। অ্যাবসলিউট রিয়েলিটি বলে কোনো বিষয় নাই। সো এভরিথিং ইজ সাবজেক্টিভ অ্যান্ড কনস্ট্রাক্টেড। আমরা যেভাবে দেখতে চাই সেভাবেই আমরা দেখি।
সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। আজকে আপনি ওয়ার্ল্ডকে এইভাবে দেখেন কেন? আপনার বাবা একভাবে দেখে গেছে, আপনার মা একভাবে দেখে গেছে, আপনার ওয়াইফ একভাবে দেখছে, আপনার ছেলেরা একভাবে দেখছে, মেয়েরা একভাবে দেখছে, আপনি একভাবে দেখছেন। আপনার পাশে যে কলিগটা আছে, আমরা 3 ভাই একই ফ্যামিলি থেকে আসছি, 3 জন 3 ভাবে একই বিষয়কে ইন্টারপ্রেট করি। ওয়াই? বিকজ আওয়ার ওয়ার্ল্ড ভিউজ আর টোটালি ডিফারেন্ট। সো এই বিষয়টা আমাদেরকে আমাদের ডিসিশন মেকিং থেকে শুরু করে সবকিছু, আমরা যে রিপোর্টটা লিখছি, আমরা যে ডাটা অ্যানালিসিস করছি, যেভাবে ডাটাগুলোকে ইন্টারপ্রেট করছি, সবগুলো কিন্তু এর সাথে ইন্টারলিঙ্ক। অর্থাৎ আমি যেভাবে জগৎকে দেখি সেইভাবেই আমি ডাটাগুলোকে দেখতে চাই। সো এই সাবজেক্টিভিটিটা আমাদেরকে কিন্তু আগে এমব্রেস করতে হবে ইফ ইউ আর ডুইং এ কোয়ালিটেটিভ ওয়ার্ক। সো যারা এখানে নতুন বা একেবারেই কোনো ধারণা নাই, তাদের জন্য বলছি যে কোয়ালিটেটিভ রিসার্চের এই সাবজেক্টিভিটি ইন নেচার, এটাকে ফার্স্ট এমব্রেস করা। বিকজ ইউ আর দ্য ইন্টারপ্রেটার, ইউ আর দ্য রিসার্চার, অ্যান্ড ইউ আর ইন্টারপ্রেটিং বেসড অন ইউর ওয়ার্ল্ড ভিউজ। যে আমি যেভাবে আমার ব্রন অ্যান্ড ব্রট আপ, আমি যেভাবে যে বইগুলো পড়েছি, যে ডিসিপ্লিনারি নলেজ গুলো আমি অ্যাকোয়ার করেছি, আমাকে বলেছে যে এইভাবে দেখলে তুমি এইভাবে যদি টেবিল দিয়ে যদি নিচে এইভাবে পার্সেন্টেজ দিয়ে যদি এরকম একটা জিনিস এক্সপ্রেস করতে পারো এবং বলতে পারো যে এই বিষয়গুলো এইভাবে এক্সিস্ট করে, দেন দিস ইজ বিকামিং রিয়েল, রাইট? সো এই বিষয়টা আমাকে কেউ না কেউ তো শিখিয়েছে। সো সেই শেখানোর জায়গাটা থেকেও আমরা বলি যে দ্যাট ইজ অলসো সাবজেক্টিভ। সো সাবজেক্টিভিটি ইন নেচার, ইন কোয়ালিটেটিভ ওয়ার্ক, দ্যাট ইজ ওয়ান ডিউটি। আর একজন বলতে পারে যে দ্যাট ইজ কোশ্চেনেবল। কারণ এটা যদি সাবজেক্টিভ হয়, তাহলে আজকে তৌফিক ভাই এক কাজ করছে, সুব্রত এক কাজ করছে, তালহা এক কাজ করছে, মুস্তাফিজ এক কাজ করছে। একই বিষয় যদি আমাদের একটা টপিক দেওয়া হয়, উই উইল ইন্টারপ্রেট দ্য সেম টপিক ইন এ ডিফারেন্ট ওয়ে, ফর শিওর। কেন? তার কারণ আমাদের ডিসিপ্লিনারি ওরিয়েন্টেশন, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ফ্যামিলি যেভাবে আমাদেরকে শিখিয়েছে, এবং আমরা যেভাবে এই যে অর্গানাইজেশনাল ফ্লেভারে আছি, সেই জিনিসগুলোকে কিন্তু প্রতিনিয়ত ওই একটা টপিকে কিন্তু আমরা ইন্টারপ্রেট করছি। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। যে আমরা আমার গত ক্লাসে বলছিল যে আমাদের এখানে প্রবলেমের অভাব নেই। যেহেতু আমাদের এখানে প্রবলেমের অভাব নাই, সো সেহেতু আমাদের এখানে কোয়ান্টিটিরও কোনো অভাব নেই। আমি এইভাবে চিন্তা করি। আর বিদেশে বা ওয়েস্টার্ন সোসাইটিতে আমি বলছি না যে সেখানে কোয়ান্টিটিভ রিসার্চ হয় না, কিন্তু সেখানে প্রবলেম মিনস ইটস এ কোয়ালিটেটিভ প্রবলেম রাদার দ্যান কোয়ান্টিটিভ প্রবলেম। সো আমি যখন বিদেশে পিএইচডি করতে গেলাম, তখন আমাকে আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি সবসময় এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি যে ডাটার অথেন্টিসিটি। আমি সোশ্যাল প্রোটেকশন নিয়ে কাজ করতেছিলাম, তো পাবলিশেবল যে ওয়েবসাইট গুলো আছে সেইখানে সোশ্যাল প্রোটেকশনের যে ডেটাগুলো আছে, whether that is authentic or questionable. বিবিএস এর যে ডেটাটা আছে সেটা অথেন্টিক অর কোশ্চেনেবল। সো যে ডাটার পরে আমি আসলে ইন্টারপ্রিটেশন ড্র করছি, সেই ডাটাগুলোর অথেন্টিসিটি নিয়েও আমাদের দেশে একটা প্রবলেম আছে। সো এই বিষয়টা যখন আমি রিয়েলাইজ করলাম, তখন আমি চিন্তা করলাম যে ইয়েস, আমি যেহেতু ডাটার অ্যাভেলেবিলিটি কম, ডাটার রিলায়েবিলিটি কম, সো ওয়াই নট আমি এই জিনিসগুলোকে একটু ছোট পরিসরে চিন্তা করে আমি একটা রিসার্চ ডিজাইন করব। সো আমি যে বইটা আপনাদেরকে দিয়েছি, এই বইটা একেবারে খুব বেসিক, এবং এখানে 5টা মেথডের কথা বলা হচ্ছে, মেথোডোলজি, হোয়াট এভার ইউ থিঙ্ক। যে আমরা বলি যে এই মেথড এবং মেথোডোলজি গুলো সম্পর্কে যদি একটু ধারণা পাই, আপনি কোয়ালিটেটিভ রিসার্চের অন্তত 20 থেকে 30% একটা ধারণা পেয়ে গেলেন। রাজন ভাই মনে হয় কিছু বলবেন, প্লিজ। জি, বইয়ের লিংকটা যদি আরেকবার একটু দিতেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সো আরো একবার আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু চ্যাট বক্স দেখেন, আমার মনে হয় যে দ্যাট উড বি গ্রেট। এবং আমি ইমেলও দিয়ে দিব। আমি চ্যাট বক্সে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমার এখানে শেয়ার করছি, যাতে আপনারা লেকচার চলাকালীন সময় একবার বইটা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? আমি ম্যাটেরিয়ালস গুলো গুগল ড্রাইভে আপলোড করে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সো ম্যাটেরিয়ালস নাই বা পাইনি এই বিষয়টা কখনো হবে না, কিন্তু এইখানে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে সো দ্যাট আপনারা সেশনটা টাইম সাথে সাথে ফলো করতে পারেন যে আসলে বিষয়গুলো এরকম। সো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে 5টা মেথড আছে বা মেথোডোলজি আছে, এবং মেথড এবং মেথোডোলজি সামটাইমস ইজ ইন্টারচেঞ্জেবলি ইউজড ইন মেনি বুকস, কিন্তু আমি যেটা বলছি যে আপনারা কেস স্টাডি মেথডও দেখবেন, কেস স্টাডি মেথোডোলজিও দেখবেন, গ্রাউন্ডেড থিওরি মেথডও দেখবেন, গ্রাউন্ডেড থিওরি মেথোডোলজিও দেখবেন। সো ন্যারেটিভ মেথড, মেথোডোলজি,
সো বিষয়টার পার্থক্যটা কি? যখন আমি ডাটা কালেকশন করছি তখন আমি ন্যারেটিভ মেথড অ্যাপ্লাই করতেছি, আবার যখন রিসার্চ ডিজাইন করছি তখন আমি বলছি যে দিস ইজ এ ন্যারেটিভ স্টাডি। সো বিষয়গুলো ইন্টারেস্টিং। তো এই জায়গাগুলোকে একটু বোঝার জন্য আমি এই একটা বই আপনাদেরকে বলেছি যে অ্যাজ এ বেসিক বা প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। রাজন ভাই একটু বলবেন, থ্যাংক ইউ। মনে হয় এটা কি প্রিভিয়াস হ্যান্ড উঠানো নাকি নতুন করে? আচ্ছা, মনে হয় previously ছিল। সো এতটুকু পর্যন্ত যখন আমি বলেছি, আপনাদের কি কারো কোনো কোয়ারিজ আছে বা কোনো বিষয় আছে যে বিষয়গুলো আরেকটু যদি ফ্লেক্সিবলি দেখা যেত বা জানা যেত, কারণ সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আচ্ছা, ফাইন। সেকেন্ড বিষয় হচ্ছে যে রিগার্ডিং দ্য কোশ্চেন যে 5 days উড বি এনাফ অথবা 14 days উড বি এনাফ অথবা 30 days উড বি এনাফ। অনেকে অনেক ধরনের প্রশ্ন অ্যান্সার দিয়েছে, আমি তাদের অ্যান্সার গুলোকে আমি বলছি না যে রেশনালাইজ করছি, কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স বা আমি আমার জার্নিটা শেয়ার করলে সো দ্যাট ইউ ক্যান অলসো বিল্ড ইউর কনফিডেন্স। যখন আমি শুনলাম যে কোয়ালিটেটিভ রিসার্চ করা যায়, বুঝলাম, তখন আমি একটা কোর্সে এনরোল করলাম এবং সেই কোর্সটা সাপোর্টেড বাই অস্ট্রেলিয়ান সোশ্যাল রিসার্চ কাউন্সিল। তাদের একটা 5 দিনের কোর্স। আমি 5 দিনের জন্য ইউনিভার্সিটি থেকে চলে গেলাম এডিলেইডে, এবং সেখানে যে 5 দিন এক্সটেন্সিভ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকালে শুরু হতো সকাল 9টায় আর বিকাল 5টায় শেষ। এর ভিতরে ব্রেক ট্রেক মিলায় অনেক ভালো একটা সেশন ছিল। সো 5 দিনে আমার কাছে মনে হয়েছে যে আই গট সাম সর্টস অফ আইডিয়া যে ওয়্যার টু বিগিন। আমি যে আজকে আপনাদেরকে একটা বইয়ের লিঙ্ক দিয়ে দিলাম, এই বইয়ের লিঙ্কটা বোঝার জন্য কিন্তু আমার এই ওভার দ্য লাস্ট 8 to 10 ইয়ার্স এর একটা জার্নি, যে একটা এক্সপিরিয়েন্স, রিফ্লেকশন, সেটা আমি বললাম। সো ওই ট্রেনিং এ যাওয়ার ফলে আমি এরকম 4 থেকে 5টা আমাকে ম্যাটেরিয়ালস দিছিল, বললো যে এই ম্যাটেরিয়ালস গুলো ইউ ক্যান ইউজ অ্যাজ এ বিগিনার। সো আমি ম্যাটেরিয়ালস গুলো পড়া শুরু করলাম। ওই ট্রেনিং চলাকালীন সময় 1 দিন 2 দিন, যেহেতু সন্ধ্যার পরে বাসায় ফিরে খুব বেশি কাজ থাকতো না। সো পড়ার পর আমার কাছে মনে হলো যে ইয়েস, দ্যাট ইজ পসিবল, যে আমি 5 দিনে যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো কিন্তু এখন আমি ক্যাপিটালাইজ করছি। তো শেখার আগ্রহ গতকালও যেটা আমরা শুনেছি যে ডাটা সায়েন্সের ক্ষেত্রেও যে আপনার আগ্রহ থাকতে হবে, কিউরিওসিটি। ইয়েস, দিস ইজ এ নিউ থিং এন্ড আই ওয়ান্ট টু লার্ন নিউ থিংস। সো ফ্রম ওয়্যার, যে আমি যে বইটা দিয়েছি, এই বইটা আপনারা জাস্ট একবার কুইকলি ক্লিক থ্রু করে যাবেন, আমার মনে হয় যে দ্যাট উড বি এনাফ, যে জাস্ট টু গেট এ প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড বিষয় হচ্ছে যে রিগার্ডিং দ্য কোশ্চেন যে 5 দিন এনাফ কিনা, ফর শিওর যে 5 days উড বি এনাফ, ইভেন 14 days উড বি মোর দেন এনাফ, ইভেন 1 month উড বি এক্সটেন্সিভ। যদি আমরা বলি যে 1 মাস আমরা কোয়ালিটেটিভ রিসার্চের ট্রেনিং করছি, ইটস অ্যান এক্সটেন্সিভ প্রোগ্রাম। কেন? আমি যদি স্ক্রিন শেয়ার যদি শেয়ার করতে পারছি, জানি না যে স্ক্রিন শেয়ার আমার এখানে আসছে না কেন। আমি কি বইটা আবার শেয়ার করবো? না, আমি বইটা না, আমি আচ্ছা দেখি, আমি হোস্ট হিসাবে এরকম কখনো হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এক্সপেরিয়েন্সিং সামথিং লাইক দিস, যে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। স্যার আপনি কাউকে হোস্ট করে দেন, করে দিয়ে তারপর স্যার আপনাকে আবার হোস্ট করতে বলেন, দেখেন হয় কিনা। ভাইয়া আমি আছি, সো আপনি আমাকে অ্যাক্সেস দিতে পারেন। আচ্ছা, কারণ এরকম প্রবলেম আমি আগে পড়ি নাই কখনো, যে আমি জীবনে প্রত্যেকটা জিনিসই হচ্ছে লার্নিং। তো প্রবলেম আসবে, প্রবলেমকে আমাদেরকে ওভারকাম করে যেতে হবে। হয়। বুঝতে পারছি স্যার। ইন দ্য মিন টাইম স্যার, যদি মানে আপনি একবার স্যার লগ আউট করে আবার লগ ইন করেন স্যার, তাহলে স্যার হতে পারে।
আপনি একবার এখন একটু ট্রাই করে দেখতে পারেন, আমি কো-হোস্ট করে দিয়েছি। জি স্যার, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার। স্যার আপনি মিউটেড স্যার। ঠিক আছে, সো এখন কি শোনা যাচ্ছে? জি। জি স্যার, ওকে স্যার। তো আমরা কেন এনভিভো শিখবো? এনভিভো ছাড়াও তো আরো বাজারে অনেক সফটওয়্যার আছে, লাইক আমরা যখন আর এর কথা চিন্তা করেছি তখন পাইথন আছে, সি প্লাস প্লাস ছিল, তারপরে ইভেন মাইক্রোসফট এক্সেলও অনেকে অনেকে অ্যাডভান্স কাজ করে থাকে। সো বা এসপিএসএস আছে, ম্যাটল্যাব আছে, কেন হোয়াই আর? সো এর বিষয়গুলো একটু যদি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, মাই পয়েন্ট অফ ভিউ, যে আমি কেন এনভিভো শিখলাম। সো এনভিভো শেখার একটা কারণ হচ্ছে যে একটা ইন্টারফেসের কিছু সহজবোধ্যতা আছে। ইন্টারফেস বলতে যখন আমরা এনভিভো সফটওয়্যারটা ওপেন করব, আমরা সহজেই বুঝতে পারবো যে ইট লুকস ভেরি ফ্যামিলিয়ার, যে আমরা এই সফটওয়্যারটা জানি না, বুঝি না, কিন্তু এটা দেখেই মনে হবে যে আপন, এটা দেখেই মনে হবে, ওপেন করলে মনে হবে যে আরে এই জিনিসগুলো তো খুব সহজ, ইন্টারফেসটা আমাদের জন্য খুব ইজি, বিকজ ইটস ভেরি মাচ ক্লোজলি লুক লাইক মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিসের যে প্যাকেজগুলো আছে তার যে মেনুগুলো যেভাবে রাখা আছে, এনভিভো সফটওয়্যারটা ওপেন করলে আমরা একইভাবে দেখতে পাবো। ঠিক আছে, সো আমরা যদি এর পাশাপাশি যে সফটওয়্যার গুলো বাজারে অ্যাভেলেবেল আছে ফর কোয়ালিটেটিভ ডাটা অ্যানালিসিস এর, লাইক আমি অ্যাটলাস টিআই, এটা একটা আরেকটা প্ল্যাটফর্ম বা সফটওয়্যার, যারা আপনারা যদি মনে করেন যে না আমি এনভিভো না শিখে আমি অ্যাটলাস টিআইও শিখতে চাই বা শিখতে পারি, সো ইউ ক্যান চুজ দ্যাট প্ল্যাটফর্ম, কোনো সমস্যা না। ম্যাক্স কিউডিয়া আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, লাইক ফ্লাইং ওমেন, it's also similar like মাইক্রোসফট ওয়ার্ড, এবং আমার নেক্সট টার্গেট হচ্ছে ম্যাক্স কিউডিএ ট্রেনিং অফার করা। সো ম্যাক্স কিউডিএ একটু অ্যাডভান্স লেভেলের, বাট এনভিভো থেকে একটু আপডেটেড ভার্সন বা আপডেটেড লেভেল অফ অ্যানালিসিস করা যায়। ঠিক আছে, সো ম্যাক্স কিউডিএও আপনি শিখতে পারেন, কিন্তু যদি মনে হয় যে না আমি এনভিভো শিখে আগে একটু আমার মাস্টারি করে নিই, দেন আপনি এনভিভো শিখে ম্যাক্স কিউডিএতে শিফট করতে পারেন। এছাড়া আমরা বলছি যে জেএমপি নাম করে আরেকটা প্ল্যাটফর্ম আছে, স্ট্যাটিস্টিক্যাল ডিসকভারি। আমরা যদি যারা অনেকে বলছে যে আর এর স্ট্রাগল করছিল, আমরা আর প্রপারলি শিখতে পারি নাই, বা আর এর প্ল্যাটফর্মটা ভেরি ডিফিকাল্ট মনে হচ্ছিল আমাদের কাছে, তো তাদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের জন্য আমি যেটা পার্সোনালি ব্যবহার করি, জেএম। সো ইটস নট ফর ফ্রি। এগেইন আমি বলছি যে আপনি যদি কিছু শিখতে চান, দেন ইউ নিড টু ইনভেস্ট।
সো এটা 5 দিনের ইনভেস্ট হতে পারে, টাইম হতে পারে, মানি হতে পারে, অথবা whatever your books হতে পারে, anything. But whenever you are investing something, either money or resources or anything or time, then you will learn. This is the first thing, commitment. সো যে কোনো একটা প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে পারবো, আইদার জাম্প ব্যবহার করতে পারবো বা ম্যাক্সকিউরি অথবা অ্যাটলাস টিআই, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে পারবো ফর কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এখন অনেকে বলবে যে আমি এখানে যদি একটু কোয়ালিটেটিভের ভিতরে কোয়ান্টিটিভ কোনো ফ্লেভার পেতাম তাহলে আমার জন্য ভালো। ডেফিনেটলি উইল ট্রাই টু গিভ দিস ফ্লেভার। লাইক আমরা যে ডেন্ডোগ্রাম দেখেছি, আমরা যে ওয়ার্ড ক্লাউড দেখেছি, আমরা যে ক্লাস্টার অ্যানালিসিস দেখেছি বা হায়ারার্কি চার্ট অ্যানালিসিস দেখেছি, সেই সব চার্ট বা পিয়ারসন কোরিলেশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সো টেক্সচুয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা একটু কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ মিক্সড ফ্লেভার আমরা দেওয়ার চেষ্টা করবো ফর অ্যাডভান্স ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে। সো এতে হতাশার কোনো কারণ নাই, সবার জন্য সবকিছু আছে। সো যারা কোয়ালিটেটিভ কাজ করতে চাই, এন্টারলি কোয়ালিটেটিভ আমরা দেখাতে চাই, স্পেশালি কিভাবে আমরা থিমেটিক কোড বিল্ড আপ করতে পারি, সেখান থেকে কনসেপ্ট বিল্ড আপ করতে পারি, সেখান থেকে হাইপোথিসিস ডেভেলপ করতে পারি বা একটা থিওরি ডেভেলপ করতে পারি। সো সেই জিনিসগুলোকে আমি আমার এক্সপেরিয়েন্স এবং আমার কিছু কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আপনারাও একটা ধারণা পেতে পারেন যে এইভাবে আমি আমার ডাটাগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারি। পাশাপাশি ইউডেমি খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম, আমার ধারণা যে সবাই কম বেশি এটা সম্পর্কে জানেন। সেখানে আছে যে ফ্রম 0 to NVivo 12, রাইট? তো এটা আমরা দেখতে পাচ্ছি কত দিনের, কত ঘন্টা, এটা কেউ কি বলতে পারবে? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। তো এখন আমাদের কাছে কি মনে হচ্ছে 4.5 ঘন্টা আমাদের জন্য এনাফ জাস্ট টু গেট ফ্রম দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রম 0 to NVivo 12? হোয়াট ডু থিঙ্ক? যারা আমরা 5 দিন, 14 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস ধরে চিন্তা করছি, হোয়াট ইউডেমি ইজ অফারিং, ইউডেমি কি আমাদেরকে অফার করছে আমরা দেখতে পাচ্ছি এখানে 4.5 ঘন্টা। যারা আমরা স্বাগত দেখিনি তারা তো স্যার মানে মনে বড় হয় স্যার, কোনো সমস্যা নাই, বাট দ্য থিং ইজ দ্যাট ইজ আওয়ার মেন্টালিটি। আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমরা কিন্তু সবসময় কোয়ান্টিটিভলি চিন্তা করি, বাট ইউ নিড টু থিঙ্ক ইন এ কোয়ালিটেটিভ ওয়ে, রাইট? সো বিষয়টা হচ্ছে যে আই ওয়ান্ট টু লার্ন সামথিং রাদার দ্যান how much money, how many days, or how many books that I'm reading is not an issue. The issues are that I'm interested in learning, and the way I'm going to learn, this is not in a quantitative way, it's a qualitative way, right? So একজন একভাবে লার্ন করবে, একজন একভাবে শিখবে, একজনের একভাবে টাইম লাগবে। কারোর জন্য 2.5 ঘন্টা মনে হবে যে 2.5 ঘন্টা থেকে এটা যদি 5 ঘন্টা হতো সমস্যা ছিল না, 5 উইক হতো সমস্যা ছিল না, বাট অফারিংস আর 4.5 আওয়ার্স, ঠিক আছে? এবং হোয়াট দে আর অফারিং আমরা একটু এখানে দেখে রাখি, সো দ্যাট আমরাও ইউডেমি থেকে আমরা কম শিখছি না বেশি শিখছি নাকি কোথায় আছি, আমাদের পজিশনটা কোথায়, গ্লোবালি আমরা কোথায় আছি, এই ট্রেনিং এ আমরা কি শিখাতে চাচ্ছি, যেটা আসলে ইউডেমিতে আমি তো এই কোর্সটা আমি করতে পারতাম, রাইট? সো ইউডেমির এই কোর্সটা না করে কেন আমাদের সাথে আছি? ফর সার্টিফিকেট, অর আই ওয়ান্ট টু লার্ন সামথিং মোর, অথবা মোর ফ্লেক্সিবল লার্নিং, অথবা আমরা আরো কি এক্সট্রা অফার করছি? সো আমরা একটু দেখে নিই এখানে যে what you will learn in Udemy in that course from 0 to NVivo 12. So use NVivo for qualitative data analysis, যেটা আমরা একটু ব্রিফ আলোচনা করছি। Then categorize your data into folders, sets and cases. We'll demonstrate these things in the next week. আমরা নেক্সট উইকে দেখাবো যে কিভাবে এই সফটওয়্যারের এই ফোল্ডার তৈরি করব, সেট তৈরি করব এবং কেস তৈরি করব। কম্পেয়ার কেসেস উইথ অ্যাট্রিবিউটস, আমরা যদি অনেক সময় অনেক চিন্তা করি না যে এই কথাগুলো মেল কিভাবে বলছে, এই কথাগুলো ফিমেল কিভাবে বলছে, এই কথাগুলো আন্ডার এজড, ওভার এজড, এজেড, বা এই কথাগুলো স্কুল গোয়িং পার্টিসিপেন্টস কি বলছে, এইগুলো স্কুল গোয়িং নন স্কুল গোয়িং পার্টিসিপেন্টসরা কি বলছে, এই কথাগুলো প্যারেন্টসরা কিভাবে বলছে, এই কথাগুলো তাদের বাচ্চা কাচ্চারা কিভাবে বলছে, অথবা এই কথাগুলো হেলথ ওয়ার্কাররা কিভাবে বলছে। সো এই যে বিভিন্ন অ্যাট্রিবিউটের বেসিসে আমরা যদি কম্পেয়ার করতে চাই, দেন এই জিনিসগুলো আমরা শিখবো হোপফুলি আমরা ডে 2 অথবা ডে 3 তে। দেন রান প্রফেশনাল ডাটা অ্যানালিসিস ইউজিং কোডিং কোয়েরিজ, এটা আমরা ডে 2 তে শিখবো। কোডিং কোয়েরিজ কিভাবে কোড কিভাবে করতে হয় এবং
কিভাবে কোড দিয়ে আমরা কোয়েরিজ নিয়ে আসতে পারি। Then think like a professional qualitative researcher. You can build a thinking through development of yourself. So আমরা বলবো যে কিভাবে আপনার এই প্রসেসটা কি, অডিট ট্রায়াল কি, এবং অডিট ট্রায়াল করে আপনি কিভাবে, আপনার দেখা গেল একজন বললো যে আপনি এই কাজটা কিভাবে করছেন, কিভাবে চিন্তা করছেন, একটু দেখান তো। সো আমরা যখন মেমো তাকে বলবো যে ইয়েস দিস ইজ হাউ উই ক্রিয়েটেড দিস থিংস, সো দ্যাট ইজ মোর অফিসিয়াল অ্যান্ড প্রফেশনাল। So by creating memo and by creating or maintaining an audit trail, then you can develop a professional qualitative understanding of conducting any research activities. So আমরা কিভাবে অডিট ট্রেল ডেভেলপ করা যায় এবং সেই অডিট ট্রেল কিভাবে প্রফেশনালি আমরা ব্যবহার করতে পারি, that will I'll show you in the explore data. আমরা ডাটা যখন এক্সপ্লোরেশন করব তখন আমরা কিভাবে দেখতে পারি যে হাউ দিস থিংস আর কানেক্টেড, কিভাবে একটা প্রজেক্ট ম্যাপ তৈরি করা যায়, মাইন্ড ম্যাপ তৈরি করা যায়, সেই জিনিসগুলো আমাদের থাকবে। এবং পাশাপাশি ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্স বলে আরেকটা ম্যাট্রিক্স আমরা দেখাতে চাই ফ্রেমওয়ার্ক ম্যাট্রিক্সে, যেখানে আমরা দেখতে পারি যে হু সেড হোয়াট। যে আমরা অনেক সময় বলি যে লিটারেচার রিভিউ করতে চাই, বাট উই নো অ্যাকচুয়ালি যে হাউ উই আর গোয়িং টু কন্ডাক্ট লিটারেচার। আমরা যারা প্রফেশনাল লাইনে আছি আমরা বলি যে আপনাকে আমি কিছু রিসার্চ বা রিপোর্ট দিয়ে দিচ্ছি, ট্রাই টু রাইট এ রিপোর্ট উইদিন এ মান্থ বা উইদিন এ উইক, হোয়াট এভার। আমাদের এখন টাইম খুব কম, সো লিমিটেড টাইমে আমরা যদি স্মার্ট ওয়েতে কাজ করা যদি না জানি বা না শিখি, দেন আমরা টাইম ওয়েস্ট করব প্রচুর, এবং আমরা একই কাজ আমরা বারবার করতে থাকবো। সো দ্য ওয়ে দ্য সফটওয়্যার উইল টিচ আস হাউ টু ওয়ার্ক ইন এ স্মার্ট ওয়ে। সো একই রিপোর্ট, একই কথা, একই জিনিস হয়তো আমি একটা রিপোর্টে ব্যবহার করেছি, 5 দিন পরে বা 5 মাস পরে ওই সেম রিপোর্টটাই আমি হয়তো আরেক জায়গায় রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারতাম। কিন্তু যদি আমার এটা কোথাও যদি স্টোর করা থাকতো, তাহলে আমি এটা এই রিপোর্টটা বা এই ইনফরমেশনটা স্মার্ট ওয়েতে ওই রিপোর্টে ব্যবহার করতে পারতাম, রাইট? সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই আমরা দেখাতে চাই কিভাবে হাউ ইউ ক্যান কন্ডাক্ট লিটারেচার রিভিউ। অনেকে বলবে যে আমার তো লিটারেচার রিভিউ দরকার নেই, আমি তো রিসার্চ করি না, আমি করি প্রফেশনাল রিপোর্ট রাইটিং, সো আই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড লিটারেচার রিভিউ। আপনি আমাকে বলেন যে কিভাবে আমি 5টা রিপোর্ট আছে, সেই 5টা রিপোর্ট কিভাবে আমি অ্যানালিসিস করতে পারি বা রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি, এবং সেটা আরো 2-3টা রিপোর্টে বা আমি নেক্সট টাইম আপকামিং আরো 4-5টা রিপোর্ট রাইটিং এর কিউ আছে সেখানে আমি ব্যবহার করতে পারি। আউ ডেমনস্ট্রেটেড মেবি উইক 3 or 4, মানে ডে 3 or day 4, ঠিক আছে? আর ফাইনালি আমরা কিভাবে এটাকে একটা প্রজেক্ট ম্যাপ হিসেবে চিন্তা করতে পারি, সো দ্যাট এটা একটা কমপ্লিট রিপোর্ট বা কমপ্লিট অ্যানালিসিস ফর্মে আসবে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা অফার করছি। সো ওভারঅল আমরা ইউডেমিতে যা শিখছি, আমার ধারণা যে এখান থেকে যে সুব্রত যে কথাটা বলেছিল যে একজন 3 মাস ধরে ক্লাস নিয়েছে, সো 3 মাস ধরে ক্লাস নেওয়ার পরে 2 ঘন্টা ধরে ক্লাস নেওয়ার পরেও আমরা হয়তো আমাদের এক্সপেকটেশনসটা ফুলফিল। So we'll try to fulfill your expectations because you are investing your time and money. So যদি কারো কোনো অবজারভেশন থাকে, প্লিজ feel free to give some input so that we can also improve our learning styles, ঠিক আছে? আর ফাইনালি এনভিভো কিছু ট্রেনিং অফার করে টাইম টু টাইম। আমি রিকোয়েস্ট করব, if you are interested, then you can also get some sorts of orientation about using NVivo, how to analyze data in NVivo. So এখানেও কিছু ফান্ডামেন্টাল কোর্স আছে, যে কোর্সগুলো আমরা দেখতে পাচ্ছি যে NVivo 12 এর ফান্ডামেন্টালস এর ভিতরে আপনাকে $129 $130 মতো ইনভেস্ট করতে হবে, আর যদি স্টুডেন্ট হন তাহলে আপনাকে $80 ইনভেস্ট করতে হবে। So what they are offering actually, you see, set up a project ensuring all the parts of your research design are presented. Import and organize the material in readiness for analysis. We'll show it in the next class, যেখানে আমরা দেখাবো যে আমি কিভাবে একটা ইন্টারভিউতে ট্রান্সক্রাইব করতে পারি, ট্রান্সক্রাইবিং এর যে বিভিন্ন মেথড আছে, মেথডগুলো কি কি, এবং সেই মেথডগুলো কিভাবে আমি ইফেক্টিভলি ব্যবহার করতে পারি, এবং ট্রান্সক্রিপশন প্রসেসটা বা ট্রান্সলেশন প্রসেসটা আমি কিভাবে এনভিভোতে করতে পারি, এনভিভোর পাশাপাশি অন্যান্য জায়গাতেও করা সম্ভব। এবং স্টার্ট দ্য অ্যানালিসিস প্রসেস থ্রু রিডিং, সামারাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এই জিনিসগুলো আমরা বিভিন্ন টুলস এবং টেকনিক্স এর মাধ্যমে দেখবো, and deepening your analysis through different coding techniques and reflection. So basically আমরা ইন্টারন্যাশনালি যে জায়গাগুলোর কথা আমি বললাম, যে ইউডেমি, এনভিভো, তারা প্রফেশনালি ট্রেনিং গুলো অফার করছে।
সো আমরা তাদের যে কোর্স আউটলাইন আছে সেই কোর্স আউটলাইনটা দেখে আমাদের কোর্স আউটলাইনটা আমরা ডিজাইন করেছি এবং we are very much happy to offer beyond that course outline. সেই জায়গাটাতে আমাদের মনে হয় যে স্পেশালিটি যে আমরা আপনাদেরকে যে কোর্স কন্টেন্ট গুলো আছে যেগুলো আমি প্রাইসিং গুলো দেখিয়েছি এবং হোয়াট দে আর অফারিং অ্যাকচুয়ালি ইন অনলাইন প্ল্যাটফর্ম, সো সেই জায়গাগুলোতে আমরা চাচ্ছি যে এই জায়গাতে আপনারা যাতে এই ইফেক্টিভলি এই টুলস এবং টেকনিক্স গুলো শিখে আপনারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেন। কারণ এক একজনের ইন্টারেস্ট এক এক রকম, এক একজন এক এক জায়গা থেকে এসেছি এবং সেইখান থেকে আসলে আমরা সবার পারপাসটাকে সার্ভ করতে চাই। ঠিক আছে, সো এতটুকু আমার মনে হয় যে এনাফ ফর টুডে। যদি আরো কিছু কারো কোনো প্রশ্ন থাকে আমি একটু শুনতে চাই। স্যার এনভিভোর মতো কোনো ওপেন সোর্স সফটওয়্যার অ্যাভেলেবেল আছে কি, বা হচ্ছে হলো টিপ নামে একটা হচ্ছে খুব সম্ভবত একটা অপশন আছে, সেটা মানে জাস্ট শুনেছি, বাট ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি সাজেস্ট করব যে ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর এনি আদার অপশন, বিকজ অন্যান্য অনেক ওপেন সোর্স আছে, যেমন নুডিস নাম করে একটা ছিল, তারপরে অ্যাটলাস টিআই একটা সময় ফ্রি ছিল, এখন অ্যাটলাস টিআই এর ভার্সন 8 মনে হয় ক্র্যাক ফ্রিলি অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। সো আপনি যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন। আমার আইডিয়াটা হচ্ছে যে আমার পারপাসটা কি, আমি যে প্ল্যাটফর্মে ব্যবহার করি না কারণ আমার পারপাসটা যদি যে প্ল্যাটফর্ম আমি ব্যবহার করছি সেই প্ল্যাটফর্ম ইউজার ফ্রেন্ডলি কিনা, এবং ইউজার ফ্রেন্ডলি যদি হয় তাহলে আমি সেই প্ল্যাটফর্মটা কিভাবে ব্যবহার করছি দ্যাট ডিপেন্ডস অন মাই ইন্টারেস্ট অ্যান্ড অবজেক্টিভস। ঠিক আছে, সো আমরা কুইকলি যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমি আমার ধারণা যে আমি আপনার প্রশ্নটার টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে পেরেছি যে আমার অনেক ফ্রিলি অ্যাভেলেবল প্ল্যাটফর্ম আছে লাইক ওয়ার্ড ক্লাউড জেনারেটর বা ডেন্ডোগ্রাম জেনারেটর, ক্লাস্টার অ্যানালাইসিস, এগুলোর জন্য ছোট ছোট প্রোগ্রামিং প্ল্যাটফর্মও আছে। ইভেন আরো অনেক সময় ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে আমি পার্সোনালি প্রেফার করব যে ফ্লেক্সিবিলিটি এবং ইউজার ফ্রেন্ডলিনেস, এই দুটো আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি টু ইউজ এনি প্ল্যাটফর্ম। তো যখন আমি অ্যাটলাস টিআই ওপেন করছি আপনার কাছে দেখেই মনে হবে যে দ্যাট ইজ নট ইউজার ফ্রেন্ডলি, আমার জন্য কমপ্লিটলি নতুন। ইফ ইউ আর মানে ইন্টারফেসটা দেখার পরে মনে হবে যে ভেরি মাচ সিমিলার উইথ আর এর প্ল্যাটফর্মের মতো। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে ইয়েস আই এম ফ্যামিলিয়ার উইথ আর প্ল্যাটফর্ম, তাহলে আপনার জন্য ইন্টারফেসটা খুব পরিচিত মনে হবে। কিন্তু এনভিভো ওপেন করার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে এটা একটা মাইক্রোসফট অফিসের বা ওয়ার্ডের সাথে অনেক সিমিলার আউটলুক আছে। তো সেই জায়গাটাতে আমরা একটু কস্ট বেনিফিট অ্যানালিসিস করার বিষয় আছে। আর রাইট নাও এনভিভোটা আপনি মানে ফ্রিলি ব্যবহার করতে পারেন অ্যাটলিস্ট ফর লাইফ টাইম হোয়াট এভার, বা আপনি যদি মনে করেন যে আমি ভার্সন চেঞ্জ করবো না, আমি এই এনভিভো 12 থাকবো। I started using NVivo from version 8, now 8, 9, 10, 11, 12. So within last 10 years, 10 to 12 years এর ভিতরেই এতগুলো ভার্সন চলে আসছে। থ্যাংক ইউ। ঠিক আছে, সো আমরা কুইকলি একটু সফটওয়্যারটা ওপেন করব। আমি আমার মনে হয় যে একটু সফটওয়্যারের একটা ওরিয়েন্টেশন, বেসিক ওরিয়েন্টেশন থাকা উচিত, সো দ্যাট আমরা নেক্সট ক্লাসে কি আসছে কি শিখতে চাই তার একটা বেসিক ধারণা। খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, স্ট্রেস নেওয়ার দরকার নেই, বিকজ আমরা সবাই বিজি। অনেকে হয়তো ট্রাভেল করছে, অনেকে হয়তো মোবাইল থেকে অ্যাক্সেস করে আছে, হয়তো কোনো একটা ইনকনভিনিয়েন্সের কারণে হয়তো কেউ অ্যাক্সেসও করতে পারেনি আজকে। তো এই জন্য যাতে আমরা সবাই চাই যে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট থেকে কিভাবে ম্যাক্সিমাম লার্নিংটা পেতে, আমি সেইটার পক্ষপাতী। তো এই জন্য আমি চাই যে আপনারা একটু আপনাদের সফটওয়্যারটা ওপেন করেন। আমিও আমার সফটওয়্যারের
আমার মনে হচ্ছে যে স্ক্রিন দেখা যাচ্ছে। আমার জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আমি যেহেতু রেজিস্টার ভার্সন ব্যবহার করি এই জন্য ডোন্ট গেট কনফিউজ যে আমি কেন রান অ্যাজ ডেট এই পোর্টালটা ব্যবহার করলাম না। আমরা কি এতদূর পর্যন্ত আসতে পেরেছি সবাই? একটু কুইকলি যদি ইয়েস নো বলি। হ্যাঁ, আসতে পেরেছি। ইয়েস স্যার, আসছে স্যার। সো আমরা যখন এরকম একটা ইন্টারফেস পাবো, এখানে প্রজেক্ট, আমরা একটা প্রজেক্টের নাম দিব যে প্রজেক্টটা আমি তৈরি করতে চাই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি একটা রিসেন্ট হয়তো একটা রিসার্চ প্রজেক্ট করতেছি বা রিসার্চের কাজ করতেছি, যেটার নাম হচ্ছে হয়তো ইনফর্মাল লার্নিং। তাদের ফান্ডিং এ IUCN ফর এক্সাম্পল, ঠিক আছে। কোথায় এটা সেভ করব সেটা হচ্ছে যে সির ভিতরে ইউজার্স তোশিবা হোয়াটএভার আপনি ডেস্কটপের ভিতরে এরকম কোনো কিছু থাকে যদি সেটাও আপনি একটা নতুন করে ফোল্ডারও তৈরি করতে পারেন, অথবা আমি যদি বলি যে এখানে যে কোনো একটা ফোল্ডার আছে ওয়াশ 22 ফর এক্সাম্পল, এর ভিতরে আমি সেভ করব, ঠিক আছে। তো এতটুকু আমরা একটু সবাই আসতে পেরেছি কিনা। দ্যাট মিনস আমরা যখন সফটওয়্যারটা ওপেন করব, সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখানে আমাদেরকে একটা ফাইল নেম দিতে হবে, এবং পাশাপাশি আমরা ফাইলটা কোথায় স্টোর করব সেটার একটা ডেস্টিনেশন। সো একটা ফোল্ডারের ভিতর রাখতে পারি, ডেস্কটপে রাখতে পারি, হোয়াটএভার দ্য প্লেস ইউ উইল চুজ, বাট ইউ নিড টু ফাইন্ড এ স্পেসিফিক ডেস্টিনেশন এন্ড অলসো গিভ এ ফাইল নেম। সো এটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনফর্মাল লার্নিং IUCN নাম করে একটা এনভিপি এক্সটেনশনের আকারে একটা ফাইল নেম তৈরি হয়েছে এবং এরকম একটা উইন্ডো এসেছে, রাইট? এতটুকু তো আমরা সবাই মোটামুটি আসতে পেরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অনেকে বলবে যে এটাও তো আসলে কমপ্লেক্স, এটা তো মাইক্রোসফট ওয়ার্ডের মতো না। ইয়েস, আই এগ্রি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফাইল, হোম, এক্সপ্লোর, ক্রিয়েট, ইম্পোর্ট, এই বিষয়গুলো মোটামুটি একটু যে আমরা যে রিবন গুলো বলি সেই রিবন গুলো মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা দেখে থাকি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। সো একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টারফেস না। আপনারা যদি অ্যাটলাস টিআই ওপেন করেন বা ম্যাক্স কিউরি ওপেন, মনে হবে যে ইটস বিট কমপ্লেক্স ইন্টারফেস, এটা এত সহজ। সো এরকম একটা উইন্ডো আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সাইডে কিছু উইন্ডো আছে বা মেনু আছে, আর এখানে ডান পাশে, বাম পাশে আর উপরে। সো এই বিষয়গুলোতে একটু ধারণা নিয়ে রাখি, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ, কারণ আমি বলি যে কোনো সফটওয়্যার মেমোরিতে রেখে শেখার পক্ষপাতী আমি না। সো কাজ করতে করতে শিখবো, এবং কাজ করার মানে হচ্ছে যে এটাকে এমন ভাবে সহজে চিন্তা করতে হবে যে আসলে এই জিনিসগুলো তো আমি অনেক আগে থেকেই জানি। ফর এক্সাম্পল যদি আমি কোনো ফাইলস এর ভিতরে ক্লিক করি, ফাইলস এর ভিতরে আমি যখন এখানে দেখতে পাবো, ফাইলস এর ভিতরে আসলে ফাইলস বলতে আমরা কি বুঝছি, যে এর ভিতরে কি কি ফাইল আছে বা ফাইল থাকবে। সো ইনফর্মাল লার্নিং IUCN এর ভিতরে আমি যে যে ফাইলগুলো নিয়ে কাজ করতে চাই সেই ফাইলগুলোকে আনতে পারবো সহজ হিসাব। ফাইলস ক্লাসিফিকেশনের ভিতরে যখন আমরা যাব, আমরা দেখতে পাবো যে আসলে আমাদের অনেক ধরনের ডাটা থাকে, লাইক ইন্টারভিউ ডাটা আছে, ফোকাস গ্রুপের ডাটা আছে, অবজারভেশনের ডাটা আছে, তারপরে সার্ভে ডাটা আছে। সো এই যে ডিফারেন্ট সর্টস অফ সোর্সেস থেকে ডাটা যখন আসবে, কোন ডাটাটা কোন সোর্স থেকে আসছে এটা বোঝার জন্য আমরা ফাইলস ক্লাসিফিকেশনে যাব। বোঝা গেছে? এক্সটার্নালস এর ভিতরে হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে একটা হিউজ মুভি আছে, দেখা গেল যে মুভিটার সাইজ হচ্ছে 1 গিগাবাইট, বা আপনি একটা পিডিএফ আছে ডাউনলোড করছেন, সেই পিডিএফটার সাইজ হচ্ছে 256 মেগাবাইট।
এখন এই 256 মেগাবাইটের এই ফাইলটা আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভে রাখা আছে। এক্সটার্নাল হার্ড ড্রাইভে যদি থাকে তাহলে সেই ফাইলটাকে আমি লিংক করে দিব, কিন্তু আমি ফাইলের সাথে সরাসরি এটাকে কানেক্ট করবো না। অর্থাৎ আমি ফাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলের ভিতরে আনবো না, সেটাকে লিংক থাকবে এবং ফাইলটার ওই হার্ড ড্রাইভটা লাগানোর সাথে সাথে এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? সো এক্সটার্নালস এর ভিতরে আরো কিছু এক্সটার্নাল ফাইল আসতে পারে, যেমন অনেক ফাইল আছে যে ফাইলগুলো আমরা ডাউনলোড করতে পারি না। গুগল স্কলারের অনেক ধরনের বই আছে, বা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ইনফরমেশন গুলোকে আমি রাখতে চাই হিসাবে রাখতে পারেন, আবার ইন্টারনাল হিসাবে রাখতে পারেন। ইন্টারনালস এর ভিতরে যখন আমরা রাখবো তখন রাখবো ফাইলস এর ভিতরে, আর এক্সটার্নালস মানে হচ্ছে যে ফাইলগুলোকে আমি আমার এই ফাইলের সাথে এর ভিতরে এনে রাখতে চাই না, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি রাখতে চাই। শুধুমাত্র এক্সটার্নাল একটা লিংক দিয়ে যখন আমি কোনো ফাইলকে স্টোর করব এবং তার সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করব, দ্যাট ইজ এক্সটার্নাল ফাইলস। আর ফাইলস নামে যে ফাইলগুলো শুধুমাত্র এর ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি নিয়ে আসবো সেগুলো হচ্ছে ফাইলস। আর ফাইলস ক্লাসিফিকেশন সেটা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে আমার ফাইল আসবে, ডাটা আসবে, সেটা হচ্ছে যেটা বললাম যে সার্ভে ডাটা আছে, ইন্টারভিউ ডাটা আছে, কি ইনফরমেশন ইন্টারভিউ ডাটা আছে, ফটোগ্রাফ আছে, তারপরে ইন্টারভিউ মনে করেন যে রেকর্ড আছে। সো এই ডিফারেন্ট যে মেথডের বেসিসে ডিফারেন্ট ডাটা সোর্স আসতেছে, এই ডাটা সোর্সকে যখন আমি বলবো যে কোন ডাটা সোর্স কিভাবে আসতেছে, সেইগুলোকে যখন আমরা ক্লাসিফিকেশন করতে চাই তখন আমরা ফাইলস ক্লাসিফিকেশন ব্যবহার করি। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা পেলাম। এরপর আসতেছি কোডস বা নোটস। কোডস এর ভিতরে কোড এবং নোট ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহার করে থাকি। কেমন? সেটা হচ্ছে যে কোড বলতে একই জিনিসকে নোট বুঝি, নোট বলতে কোড বুঝি, সহজ হিসাব। এখন অনেকে বলবে যে এটা কেমন হলো, তাহলে যদি কোড আর নোট একই হয় তাহলে এটা তো একবারে কোড লেখাই ভালো ছিল, নোট আবার লিখলো কেন? ওকে, আই এগ্রি। তার কারণ এটা আপনাদের এই কমপ্লেক্সিটি বা এই মিসকনসেপশন বা এই জিনিসগুলোকে রিয়েলাইজ করেই এনভিভো ভার্সন 20 তে এখন আর নোট বলে কোনো কিছু এক্সিস্ট করে না, এভরিথিং হ্যাজ বিকাম কোড। ঠিক আছে? সো নোট এবং কোড একই। যদি আমরা ভার্সন 20 অর্থাৎ এনভিভো রিলিজ 1 যদি ব্যবহার করে থাকি, যেটা ওয়েব বেস, সেটা যদি আমরা ব্যবহার করে থাকি সেটা আসলে ডিফারেন্ট হবে ফ্রম দিস পার্টিকুলার থিংস। সো কোড এবং নোট আমরা কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকবো এবং একই জিনিস। এখন কোড জিনিসটা কি? আমরা অনেক সময় মানুষকে এক একটা নাম দিই না, যে দেখা গেল যে ওকে আমরা, যেমন আমার এক স্কুলে অনেক ফ্রেন্ডরা অনেকভাবে নাম ডাকে, সো দ্যাট ইজ এ কোডেড নাম, কিন্তু এক্স্যাক্টলি এই কোডটা শুনলে সে বুঝতে পারবে যে হ্যাঁ ও এরকম। সো বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত অনেক সময় কিন্তু করে থাকি, অনেক সময় দরজায় 3 টাক দিলে আপনারা দেখছেন না যে আলিবাবা 40 চোরে এরকম, মনে আছে ঘটনা? তো এই যে কোড দিস বা মোর্স কোড আছে, যে এই কোড গুলো এক এক রকম ভাবে এক এক রকম, এর এক একটা মিনিং আছে। তো এই কোড গুলোর এক এক ধরনের এক এক মিনিং আছে, এর সংক্ষিপ্ত বিবরণ। সো আমি টোটাল প্যারাগ্রাফটা না পড়ে একটা কোড দেব, যে কোডটা পড়লেই বা মনে রাখতে পারলেই বা দেখলেই মনে হবে যে এর ভিতরে এই জিনিসগুলো আছে। যেমন একটা উদাহরণ দিই, যে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট বা এনভায়রনমেন্টের ভিতরে দেখা গেল যে আপনি একটা কোড করলেন এনভায়রনমেন্টের ভিতরে এনভায়রনমেন্টাল পলিসি আর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তো এনভায়রনমেন্টাল পলিসির ভিতরে আপনি লিখলেন যে বাংলাদেশে এনভায়রনমেন্টাল রিলেটেড কি কি পলিসি আছে, সেগুলো এনভায়রনমেন্টাল পলিসির ভিতরে থাকবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের ভিতরে বাংলাদেশে যে কিভাবে পরিবেশ বিপর্যয় হচ্ছে, গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পলিউশন, এই জিনিসগুলোকে আপনি কোড করলেন বা রেখে দিলেন। So environmental degradation has become a code based on those information. Environmental policy has become another code based on those information. ঠিক আছে? সো এইভাবে কোড এবং বা নোট আমরা তৈরি করতে পারবো। সেন্টিমেন্টের বিষয়টা হচ্ছে অনেক সময় আমরা অনেক পজিটিভ কথা বলি, অনেক নেগেটিভ কথা বলি। অনেক লোকজন বলে না, ছোটবেলা থেকেই তো ওর একটা নেগেটিভ মেন্টালিটির মানুষ, নেগেটিভ কথা বলতে বলতে ও এমন অবস্থা হয়েছে যে ও আর ভালো কিছু ভাবতে পারে না। ইয়েস, কারণ কি? নেগেটিভ কথা হচ্ছে যে কথা বললেই তাকানো দেখলেই এরকম মনে হয়। সো এই সেন্টিমেন্টের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের শব্দ, যে কথাগুলো ব্যবহার করছি, সেই শব্দের বেসিসে আমরা মানুষের বা ওই বিষয়টার একটা সেন্টিমেন্ট, যে এটা পজিটিভ সেন্টিমেন্ট নাকি নেগেটিভ সেন্টিমেন্ট, এটা আমরা বুঝতে পারি। সো আমরা যে শব্দগুলো যখন ব্যবহার করব, আমাদের পার্টিসিপেন্টসরা যে শব্দগুলো ব্যবহার করে, সেই শব্দের বেসিসে আমরা বুঝতে পারবো যে শব্দগুলো কি নেগেটিভ না পজিটিভ। যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে, যে অনেক সময় আমরা বলি যে গ্রোথ,
ডেভেলপমেন্ট, এম্পাওয়ার, এই শব্দগুলো কি একটা পজিটিভ শব্দ। পজিটিভ শব্দ যখন আমাদের রেসপন্ডেন্টরা বা কোনো একটা লিটারেচারে কোনো একটা পলিসি ডকুমেন্ট অ্যানালিসিস করতেছি, এই শব্দগুলো আমরা যখন দেখতেছি তখন আমরা বলতেছি দ্যাট ইজ পজিটিভ। আর যখন আমরা বলতেছি ডিকে, ডিক্লাইন, লস, তারপরে ডিগ্রেডেশন, ডিপ্রাইভেশন, ইনইকুয়ালিটি, এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করতেছি বা কোথাও দেখছি বা পড়ছি তখন আমরা বলতেছি দ্যাট ইজ নেগেটিভ সেন্টিমেন্ট। সো এই টেক্সটের অ্যানালাইসিস অর্থাৎ ডিফারেন্ট শব্দগুলো যে ব্যবহার করে ডিফারেন্ট অ্যানালাইসিস করা যায়, আমরা যখন সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবো আমরা দেখতে পারবো যে আসলে শব্দগুলো আমার টেক্সটে যেভাবে শব্দগুলো আসছে সেই শব্দের বেসিসে কিভাবে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারি। পজিটিভ সেন্টিমেন্ট একদিকে আর নেগেটিভ সেন্টিমেন্ট আর একদিকে। ঠিক আছে, ওকে। আর রিলেশনশিপ এর ভিতরে আমরা দেখতে পাবো যে অনেক ধরনের রিলেশনশিপ আছে, কনসেপ্টের রিলেশনশিপ আছে। এটাকে আমরা বলি 3 ধরনের কনসেপ্টের রিলেশনশিপ। ওয়ান ডাইমেনশনাল, বোথ, আসিমেট্রিক্যাল। ওয়ান ডাইমেনশনাল মানে হচ্ছে যে এর সাথে বি লিঙ্কড, অর্থাৎ ইনকাম বাড়লে অকুপেশন, এডুকেশন যদি বাড়ে তাহলে ইনকামও বাড়ে। একটা মানুষ বেশি শিক্ষিত হলে তার আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকে। তো ইট কুড বি ওয়ান ডাইমেনশনাল। এখন আরেকজন বললো যে না 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 না, আরে তুমি তো ভুল বলছো, ইনকাম বাড়লে মানুষের যেরকম এডুকেশনে বাড়ে, এডুকেশনের সাথে সাথে ইনকামও বাড়ে। অর্থাৎ যে মানুষ বেশি শিক্ষা পাইছে সে ইনকামও করে বেশি, আবার যে ইনকাম করতেছে বেশি তার অ্যানালিসিস করে দেখো সে ডিগ্রিও বেশি। সো এটা একদিকে না যে এডুকেশনের সাথে ইনকাম শুধু না, ইনকামের সাথে এডুকেশন আছে, দ্যাট ইজ টু ডাইমেনশনাল বা বোথ ওয়ে, টু ওয়ে। ঠিক আছে, সো এটাকে আমরা বলছি। আরেকজন বলতেছে যে না, ইনকাম এবং এডুকেশন আসলে কোনো দিকেই না, এর সাথে একটা রিলেশন আছে, কিন্তু উই ডোন্ট নো ওয়েদার দে আর টু ডিরেকশনাল অর ইউনিডিরেকশনাল অথবা সিমেট্রিক্যাল, অর্থাৎ তাদের ভিতরে একটা রিলেশন আছে কিন্তু আমরা জানি না যে আসলে কোন দিকে তারা আছে। ঠিক আছে, সো এই 3 ধরনের যে রিলেশন টাইপস আছে, এই রিলেশন টাইপস গুলোকে আমরা ডিক্লেয়ার করবো এর সাথে। আর কার সাথে কার কোনো রিলেশন আছে কিনা কনসেপ্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা রিলেশনশিপসে যে এখানে কনসেপ্টগুলোকে ডিক্লেয়ার করে দিই, সো দ্যাট আমরা এখানে দেখতে পারবো যে আসলে কার সাথে কার রিলেশন আছে, এটার একটা মডেল আমরা ডেভেলপ করতে পারবো। সো আমাদের সবকিছু আগে ম্যানুয়ালি তৈরি করার পরে এক কমান্ড দিলে এই মডেলে আমরা দেখতে পারবো যে কিভাবে এই জিনিসগুলো চলে আসছে। আমার মনে হয় যে এতটুকু এনাফ। এর ভিতরে কি থাকে জাস্ট কুইকলি আমি একটু ব্রিফলি আপনাদেরকে বলতে চাই। কেস পর্যন্ত যে আজকে আমাদের সেশনটা আমরা শেষ করতে চাই। কেসের ভিতরে আমরা দেখতে চাই যে আমরা যদি 5টা ইন্টারভিউ করে থাকি বা 5টা ফোকাস গ্রুপ ডিসকাশন করে থাকি, তাহলে আমাদের 5টা এগুলো কেস। যেমন এ বি সি ডি ই এফ জি ফর এক্সাম্পল, এরা হচ্ছে আমার রেসপন্ডেন্ট। সো রেসপন্ডেন্ট মানে হচ্ছে যে এরা আমার কেস। এখন আমি দেখতে চাই যে এই কেসগুলোর ভিতরে এ বি সি ডি ই এফ জি এইচ এই যে গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল পলিসি আর সোশ্যাল ফরেস্টেশন, এই 3টা টপিকে কে কি কথা বলছে, এ কথা বলছে, বি কথা বলছে, সি কথা বলছে। ওকে, তাহলে এটা দেখার জন্য উই নিড টু ডেভেলপ কেস এন্ড প্রডিউস এ কেস ক্লাসিফিকেশন, অ্যাট্রিবিউটস যোগ করো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ওভার দ্য টাইম নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব, সো দ্যাট ইউ ক্যান গেট সাম মোর ইনফরমেশন অ্যাবাউট হাউ ইউ ক্যান অ্যানালাইজ দ্য কোয়ালিটেটিভ ডেটা ইন মোর ইফেক্টিভ ওয়ে। কারণ এখন পর্যন্ত আমাদের ধারণা, মানে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু সোফার আমি যখন শুরু করেছিলাম কোয়ালিটেটিভ রিসার্চে, আমি শুধু বুঝতাম যে কোয়ালিটেটিভ রিসার্চ মানে হচ্ছে যে একটা ইন্টারভিউ করব, কিছু কোড থাকবে, কোডগুলোকে বসাই দিয়ে বলবো যে ইয়েস দ্যাট ইজ কোয়ালিটেটিভ ডাটা অ্যানালিসিস। কিন্তু কোয়ালিটেটিভ ডাটা অ্যানালিসিস ক্যান বি মোর ইন অ্যাডভান্স লেভেল, মোর অ্যানালিটিক। সেই অ্যানালিটিক হওয়ার প্রসেসটা আমরা সফটওয়্যার শেখার মাধ্যমে দেখবো যে হাউ উই ক্যান থিঙ্ক ইন এ কোয়ালিটেটিভ ওয়ে, অলসো ইন মোর অ্যানালিটিক ওয়ে। এইটার কম্বিনেশনটা আমাদের দেখা জরুরি। আদারওয়াইজ আমরা তো সফটওয়্যার শেখার জন্য কোনো ইন্টারেস্টেড না। আমি এই কাজগুলো তো ম্যানুয়ালি করতে পারতাম, কিন্তু সফটওয়্যার থাকাতে সুবিধাটা হচ্ছে যে এই কাজগুলো যদি আমার একটা রিপোর্টে করতে লাগে, আমরা যদি 5 বছর পরে বা 2 বছর পরে আরেকটা রিপোর্টে এই সেম ইনফরমেশন গুলো ব্যবহার করতে চাই, আমাদেরকে আবার নতুন করে অ্যানালিসিস করার প্রয়োজন নেই, বিকজ উই হ্যাভ
analysis file and we can use this file for further or advanced. এতটুকু পর্যন্ত আমি আজকে শেষ করতে চাই because it's already 12:30 আরো 5 মিনিট বেশি হয়ে গিয়েছে। সো আমি রিকোয়েস্ট করব আজকের প্রেজেন্টেশনে যারা ছিলেন না সবাইকেই যে ম্যাটেরিয়ালসটা আমি দিয়েছি সেই ম্যাটেরিয়ালসটা একটু দেখে আসার জন্য so that you can get some sorts of idea যে আমি যখন কথা বলবো যে ন্যারেটিভ অ্যানালিসিস, এথনোগ্রাফিক স্টাডি, দেখা গেল যে বললাম যে গ্রাউন্ডেড থিওরি, কেস স্টাডি, এই বিষয়গুলো হয়তো অনেকে লস্ট হয়ে যেতে পারে যে আমি তো কিছুই জানি না, আমি এগুলো কি বলতেছে। আবার অনেকের জন্য বলতে পারে যে এই জিনিসগুলো জানি, এই জিনিসগুলো যদি আরেকটু ঝালাই করে আসতে পারতাম তাহলে তো ভালো হতো। তো এই জন্য আমি একটাই ম্যাটেরিয়ালস দিলাম, খুব বেশি লাইন বাই লাইন পড়ার দরকার নাই, জাস্ট go through the content এবং যে কন্টেন্টের যে জায়গাটাতে আপনার কাছে মনে হচ্ছে যে yes I am interested in particular that section, just go through that particular section of the book যে বিষয়গুলো আমার জন্য ইন্টারেস্টিং বা আমার জন্য অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। ঠিক আছে, আর যদি কারো কোনো কিছু স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। প্লিজ। স্যার আমি এখন কক্সবাজারে কাজ করি সেভ দ্য চিলড্রেনে। আমি সেখানে কাজ করতে যাওয়ার সময় আমি একটা ছোট্ট একটা ট্রেনিং পেয়েছিলাম একদিনের। আমাদের একজন রিসার্চার আসছিলেন, তো সে বলছে যে আমরা যে এফজিডি গুলা করি সেই এফজিডি গুলা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিটেশন করে নিয়ে আসতেছে। আমরা কি এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি বাংলা বা মানে আমাদের ওন ল্যাঙ্গুয়েজে আমরা অ্যানালাইসিস করতে পারি কিনা? আর মানে তার বলা ছিল যে আমরা যদি বাংলাতে লিখে নিয়ে আসি তাহলে এবং ফাইনাল প্রোডাক্টটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে পরে অনেক মানে ইমোশন মিস হয় না, মানে অনেক ইনফরমেশন মিস হয় না। আমার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে নো। কারণ বাংলা এনভিভো রিড করতে পারে না ফার্স্ট থিং। সো আমরা যদি যে কোনো ধরনের অ্যানালিসিস করতে চাই না কেন উই নিড টু ট্রান্সলেট ইনটু ইংলিশ ফার্স্ট থিং। ওকে স্যার, বিষয় নাই এর ভিতরে কস্ট বেনিফিটের চিন্তা করা যাবে না। যদি আমরা সফটওয়্যার ব্যবহার করতে চাই দেন আমাদেরকে অবশ্যই সবকিছু ইংলিশে প্রডিউস করে নিয়ে আসতে হবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে রিগার্ডিং ইমোশন অর keeping the originality of the translated or transcribed documents, that is a big issue. সেই জন্য ট্রান্সক্রিপশন যিনি করছেন বা ট্রান্সলেশন যিনি করছেন তার অভিজ্ঞতা থাকতে হবে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে একই ডকুমেন্টস আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে যে তিনজনকে দেওয়ার পরে তিনজন তিন রকমের ইন্টারপ্রিটেশন করেছে। রাইট স্যার, ঠিক আছে, এখন সেটারও একটা রিলায়েবিলিটি এস্টাবলিশ করার বিষয় আছে যে একই ডকুমেন্টস আমরা যখন দেখেছি যে তিনজন তিন রকম করেছে, সো আমরা যদি একটা এখানে এক্সপ্লোর অপশনে যে যদি ওয়ার্ড ফ্রিকোয়েন্সি দিয়ে দেখি আমরা দেখতে পারবো যে ওই তিনটা ডকুমেন্টস এর আসলে মূল বিষয়টা কি, মূল বিষয় থেকে তারা কি সরে গিয়েছে নাকি তারা মূল বিষয় আছে কিন্তু শব্দের পার্থক্য হয়তো চেঞ্জ হয়েছে। যেমন আমরা কেউ বলছি প্রোভাইড, কেউ বলছি অফার, কেউ বলছি কন্টেইন, কেউ বলছে হোল্ড। ঠিক আছে, সো ভাষাগত যে পার্থক্য সেই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান কিপিং দ্য ইন্টিগ্রিটি অর নট চেঞ্জিং দ্য মিনিং, কনটেক্সচুয়াল মিনিং। আমরা দেখা গেল যে আমাদের ভোকাবুলারি এক একজনের এক এক রকম, তবে আমার সাজেশন হচ্ছে যে কিপ ইট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং সো দ্যাট ইউ ক্যান কিপ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য কনটেক্সট। আমার পার্টিসিপেন্টস হয়তো যদি ইংলিশে প্রোভাইড শব্দটা যদি বলে থাকে দেন ইউ ক্যান রাইট প্রোভাইড, আদারওয়াইজ write it in a simple way যে he can have for example। এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো হয়তো আমরা যখন হাউ টু ট্রান্সলেট ট্রান্সক্রাইব এই ডকুমেন্টসটা কালকে আমরা যখন একটু দেখবো শেয়ার করব আমাদের নেক্সট উইকে, তখন আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে হাউ উই আর গোয়িং টু ট্রান্সলেট এন্ড ট্রান্সক্রাইব দ্য স্ট্যাটিস্টিক্স। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট থিং টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আমরা ডাটাকে আসলে ডাটার মতো করে প্রডিউস করবো সো দ্যাট এনভিভো ক্যান অ্যানালাইজ দ্য ডেটা ইন এ মোর ইফেক্টিভ ওয়ে। আমার মনে হয় যে আমি প্রশ্নটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ইয়েস স্যার, অ্যানসার দিতে। আর আমি চাইবো যে আমরা এখানে যারা আছি এক্সপেরিয়েন্স ডাইভার্সিফাইড, কেউ হয়তো কক্সবাজারে কাজ করছে, কেউ ঢাকায় কাজ করেছে, কেউ রিমোট রিজনে কাজ করছে বা কাজ করেছে। সো আমার এক্সপেরিয়েন্স হচ্ছে শুধুমাত্র রিসার্চের প্রজেক্ট এবং কিছু প্রজেক্ট এক্সপেরিয়েন্স আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করব। যে যেমন আমার 3 থেকে 4টা প্রজেক্টের এক্সপেরিয়েন্স চলছে। একটা হচ্ছে মোবাইল কোড,
নিয়ে, একটা সাইবার ক্রাইম নিয়ে, একটা ইনফর্মাল সোশ্যাল লার্নিং নিয়ে, আর একটা এস্টিমেটরদের হেলথ এক্সপেরিয়েন্স নিয়ে, এই ধরনের বিভিন্ন যে ডাইভার্সিফাইড এবং অল আর বেসড অন কোয়ালিটেটিভ রিসার্চ। সো এই জায়গাগুলোতে আমি শেয়ার করবো, তাতে আপনাদের জন্য মনে হবে যে সব রিসার্চের মেথোডোলজি ডিফারেন্ট। সো এত ডিফারেন্ট ডাইভার্সিফাইড মেথোডোলজি কিভাবে অ্যাকোমোডেট করা যায় ইন মেনি রিসার্চে, সেই জায়গাগুলোতেও আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস ওয়াই I was suggesting earlier just to flick through the book that I gave to you or shared with you earlier, যাতে আমরা যখন এই কথাগুলো বলবো আমাদের একটু ধারণা থাকে যে এই বিষয়গুলো কি। আর টাইম টু টাইম আমি কিছু ভিডিওস আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনাদের কাছে মনে হয় যে ইউটিউব আমাদের জন্য একটা বড় লার্নিং প্ল্যাটফর্ম। ইউটিউবে প্রচুর এনভিভো টিউটোরিয়াল আছে। আর আমি পার্টিকুলারলি এখন লিন্ডা তো মার্চ হয়ে গেছে ইনলিঙ্ক linkedinlearning.com এর সাথে। সো আমি লিন্ডারও কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, যে ভিডিও টিউটোরিয়াল গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে the way we are organizing our training is very extensive. ওই ট্রেনিং গুলোতে হয়তো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই ডাটা প্রোডাকশন, প্রি প্রসেসিং ডেটা, এই জিনিসগুলো নিয়ে খুব কম লোকজনই কথা বলেছে। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ডেটা অর প্রসেস ডেটা, সেই বিষয়গুলো একটু আমাদের জন্য কমপ্লেক্স হতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো। থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে, এবং হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট উইক, নেক্সট ফ্রাইডে এবং স্যাটারডেতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you.